আজকের কাহিনী প্রাপ্তবয়স্কদের জন্য। এ কাহিনী ইতিহাস নির্ভর হলেও অলৌকিক আবহ নির্মাণ শুধুমাত্র বিনোদনের জন্য। শ্রোতাদের ধর্মীয় বা রাজনৈতিক ভাবাবেগকে আঘাত করা বা প্রভাবিত করা আমাদের উদ্দেশ্য নয়। রাষ্ট্রনায়ক যখন সর্বশক্তিমান হয়ে ওঠে, সাধারণ মানুষের ভীতির কারণ হন, তখন সে রাষ্ট্র বোধহয় নরকে পরিণত হয়। শাসনের সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহী হয়ে ওঠা। তবে আজ আমরা পাড়ি দেব এক বিশেষ নরকে, আর সেখানে শাসনযন্ত্রের প্রতি ভয় ছাড়াও এই মুহূর্তে ঘনিয়ে উঠেছে আরও একটা ভয়। আজকের কাহিনী আমরা নিয়েছি মায়াকানন পাবলিকেশন থেকে। শুরু হচ্ছে অর্কপৈতণ্ডীর কাহিনী, অস্থি সড়ক, দ্য রোড অফ বোনস। তুমান্নি গুলাগ ক্যাম্প, তুমান্নি উপত্যকা, কলিমা, সোভিয়েত রাশিয়া, 1937 সাল। তুমি শুভ বা অশুভ ব্যাপারে বিশ্বাস করো? হাতের কুড়ুলটাকে বরফের ওপর ছুঁড়ে দিয়ে ইভান প্রশ্ন করল। লার্চ গাছের বনের ওপারে সূর্য ডুব দিয়েছে কিছুক্ষণ হলো। পশ্চিমে ধোঁয়াটে আকাশে এখনো কিছুটা গোলাপি আভা। হাওয়ার তোড়ও যেন বাড়ছে ধীরে ধীরে। ইভানের প্রশ্নটা শুনে আমি সেদিক থেকে মুখ ফিরিয়ে কাজে মন দিলাম। আধ কাটা গাছটায় ফের কোপ মারতে মারতে বললাম, গত 4-5 বছরে শুভর উপর থেকে বিশ্বাস চলে গেছে। এখন সব রকম অশুভই বিশ্বাস করি। ইভানের মুখ চোখ ভীষণ রকম ভাবলেশহীন। তাই আমার উত্তরটা শুনে ওর অভিব্যক্তির কোনো হেরফের হলো কিনা তা ঠিক ধরা গেল না। কয়েক সেকেন্ড আমার দিকে স্থির চোখে তাকিয়ে থেকে সে কাঠকুটো জোগাড় করতে লাগলো আগুন জ্বালাবে বলে। ওকে আগুন জ্বালতে দেখে আমার জল তেষ্টা যেন চাগার দিয়ে উঠল। জলের পাত্রটা নিয়ে তাতে কয়েক খাবলা বরফ তুলে দিলাম। আগুনটা ভালো মতো ধরুক, জল বানিয়ে নেব। আগুন জ্বালানোর ব্যাপারটা ইভান অত্যন্ত দক্ষ। এই হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার মধ্যেও দিব্যি আগুন ধরাতে পারে। খরচ হয় মাত্র একটা দেশলাই কাঠি। দেশলাই এখানে খুব দামি জিনিস, তাই এই কাজটা ইভান নিজেই দায়িত্ব নিয়ে করে। ক্রিসমাস আসছে না? আগুনে হাত সেঁকতে সেঁকতে ইভান আবার প্রশ্ন করল। সাশেঙ্কা, তুমি কি জাতি খ্রিস্টান? শুভর উপর থেকে যেমন বিশ্বাস চলে গেছে, তেমনি অবাক হওয়ার ক্ষমতাটাও বোধ করি আমার এই বছরে চলে গেছে। নইলে আজ আমি অত্যন্ত অবাক হতাম। গত 1 সপ্তাহ ধরে আমি আর ইভান একসঙ্গে কাঠ কাটার কাজ করছি। আমাদের দুজনকে রোজ 4 কিউবিক মিটার কাঠ কাটতে হয়। সেই সকাল 6টা থেকে কোনো কোনো দিন সন্ধে 7টা পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু আজ অবধি যাকে বলে খোশ গল্প করা, তা কোনোদিনও করিনি। খুচরো কাজের কথা ছাড়া বলতে গেলে একটা গোটা বাক্যও বোধহয় কখনো বিনিময় হয়নি। সেখানে ইভান আজ 3-3টে প্রশ্ন করেছে। দিনটা সত্যি অদ্ভুতই বটে। সকাল থেকে আশ্চর্য সব ঘটনা ঘটছে। আমাকে চমকে দিয়ে ইভান হঠাৎ বলে উঠল,
আজকের দিনটা কি অদ্ভুত না? এই দিনটাকে মনে রেখো, কেমন? সব মানুষের জীবনে এমন অভিশপ্ত দিন আসে না। ওকে এই প্রথম হাসতে দেখলাম। অপ্রকৃতিস্থর হাসি দেখে একটু ভালো লাগলো না। যেমন আচমকা হাসতে শুরু করেছিল, তেমনি ঝট করে গম্ভীর হয়ে গিয়ে ইভান ভয়ে ভয়ে পাশের জঙ্গলটার উপর একবার চোখ বুলিয়ে নিল। সোশেঙ্কা, ভালো করে দেখো তো, জঙ্গলের মধ্যে কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে না? 2 ফুট পুরো বরফের ওপর প্যাকাটি মার্কা লার্জ গাছের সারি। এই বন ধাপে ধাপে উঠে গেছে পাহাড় পর্যন্ত। আমরা একটু উঁচুতে কাজ করছি। আমাদের নিচের ধাপে প্রায় 80 জনের একটা দল কাঠ কাটছে। এরা সবে সবে এসেছে এই ক্যাম্পে। এখনো কলিমা অঞ্চলের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। গত 1 সপ্তাহে ওদের দলের প্রায় 8 জন মরেছে। এই সর্বনেশে ঠান্ডায় 2-3 ফুট পুরো বরফের উপর দাঁড়িয়ে ঠিকমতো গাছের গায়ে কোপই মারতে পারছে না ওরা। ওই দলের কি কেউ পালাবার চেষ্টা করছে? আমি জঙ্গলের দিকে চোখ ফেলে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম। না, কেউ নেই। ইভানের দিকে জলের পাত্রটা বাড়িয়ে দিয়ে বললাম, ভুল দেখেছ, জঙ্গলে কেউ নেই। আর যদি থেকেও থাকে তো থাক, কি যায় আসে। না, ওঠো, এবার পাইলগুলো বানিয়ে ফেলি। ইভান আমার দিকে তাকিয়ে হাসলো, বলল, আমি দেখছি আজ সারাদিনে তুমি উসখুস করছো। আসলে তোমার খিদে পেয়েছে, তাই না? আমি এবার একটু থমকালাম। এই ক্যাম্পে কেবল 2 বেলাই খেতে দেয়, একবার সকালে কাজে আসার আগে আর একবার সন্ধ্যেবেলা কাজ থেকে ফেরার পর। খাবার বলতে স্যুপ আর পাউরুটি, কখনো জই জলে ফুটিয়ে গ্রুয়েল। সকালের পাউরুটি থেকে বাঁচিয়ে আনতে পারলে দুপুরে কাজের ফাঁকে খাওয়া যায়। এইভাবেই যারা মোটামুটি মানিয়ে নিতে পারে তারা টিকে যায়, যারা মানাতে পারে না তাদের কলিমা খেয়ে নেয়। কলিমার খুব খিদে। গত 6-7 দিনে অবশ্য পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ডিসেম্বরের শুরু থেকেই হঠাৎ করে তুমুল বরফ পড়া শুরু হলো এখানে। তুমান্নি উপত্যকা যেন বাকি কলিমার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের ক্যাম্পটা মূলত গোল্ড মাইনিং ক্যাম্প, তার সঙ্গে কাঠের যোগানও দেওয়া হয়। এই ক্যাম্পে কোনো স্বাধীন কর্মী নেই, সকলেই সাজা পাওয়া কয়েদি, আমারই মতো। সব মিলিয়ে প্রায় 100-4 লোক। পুরো তুষারের রাস্তা বন্ধ হতেই ক্যাম্পে যেন দুর্ভিক্ষ শুরু হলো। সবার প্রথমে ফুরলো নুন, তারপর কদিন হেরিং মাছ দিয়ে চলল, স্যুপে হেরিং, গ্রুয়েলে হেরিং। এবার জই ফুরলো, গ্রুয়েল বন্ধ। তখন শুধুই স্যুপ আর পাউরুটি। পাউরুটির বরাদ্দ থাকে সাধারণভাবে 1 পাউন্ড, সেটা কমে হলো ½ পাউন্ড। এবার হেরিং শেষ হলো, তখন শুধুই ময়দা গোলা গরম জল আর রুটি। হেরিং শেষ হতেই ক্যাম্প কর্তৃপক্ষ বোধহয় একটু ভয় পেয়ে গেল। সেদিন থেকে শুরু হলো পাহারায় কড়াকড়ি। ওয়্যার হাউসের গার্ড দ্বিগুণ করে দেওয়া হলো, কয়েদিদের ঘরের বাইরে পাহারা বাড়ল। কমান্ডার হয়তো ভেবেছিলেন ক্ষুধার্ত কয়েদিরা বিদ্রোহ করবে, কিন্তু না। টানা 2-3 দিন ময়দা গোলা জল খেয়ে আর 12 ঘন্টা খেটেও কেউ টু শব্দ করল না। এই ক্যাম্পের অস্থি চর্মসার কয়েদিরা আসলে এই জঙ্গলের লার্জ গাছগুলোর মতোই। কেটে কুটে বরফে শুইয়ে দাও,
কেউ একটুও বাধা দেবে না। ময়দা জলের ব্যাপারটা আর কদিন চললে কি হতো জানি না, তবে আজ সকাল থেকেই পরিস্থিতি একেবারে ম্যাজিকের মতো বদলে গেল। আজকের স্যুপে প্রত্যেকে আমরা মাংসের একটা করে বড় টুকরো পেয়েছি। গতকাল নাকি একটা ঘোড়া মরেছে, তার মাংস। আমি আগে কখনো ঘোড়ার মাংস খাইনি, অসম্ভব সুস্বাদু। হয়তো এতদিন আধপেটা খাওয়ার পর মাংসটা বেশি ভালো লেগেছে। সেই সকাল থেকেই কেন জানি না মনে হচ্ছে আবার কখন খাবার ঘরে গিয়ে সেই স্যুপের বাটিখানা হাতে নিয়ে বসব, তাতে ডুবে থাকবে এক খণ্ড মাংস। তবে উস্কুসানিটা যে শুধু সেজন্যই তা নয়। ইভান দেখলাম এখনো আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, দুর্ভিক্ষের পর যখন খাবারের যোগান স্বাভাবিক হয়ে আসে তখন তো সবাই রাক্ষসের মতোই খেতে চাইবে, তাই না? দুর্ভিক্ষ? তুমি দুর্ভিক্ষ দেখেছো কখনো? এখন দেখছি তো। এটাই কি যথেষ্ট নয়? ইভান আবার চুপচাপ হয়ে গেল, আগের মতো। আমরা কাঠের পাইল বানালাম। পাইল করা শেষ হতে না হতেই গার্ড লেভ এসে পড়ল। এই ধরনের গুলাগ ক্যাম্পগুলোয় দু ধরনের কয়েদি থাকে, আমার আর ইভানের মতো রাজনৈতিক বন্দী, আর লেভদের মতো পাক্কা ক্রিমিনাল। এই ক্রিমিনালরাই বলতে গেলে গুলাগ ক্যাম্পগুলোর সোশ্যাল মিনিস্ট্রি। অফিসাররা ওদের খুবই তোল্লাই দিয়ে রাখে, কোনো ভারী কাজ দেয় না। কিচেন, চানঘর, ক্যাম্প অফিস, এইসব জায়গায় ক্রিমিনালদেরই কাজ দেওয়া হয়। এদের অবসর বিনোদন বলতে রাজনৈতিক বন্দীদের উপর অত্যাচার করা। আমাদের গার্ড লেভও হাড় বজ্জাত। শুনেছি এর আগে ওর ডিউটি ছিল কিচেনে। তখন নাকি স্যুপ রান্নার সময় রোজ সেই স্যুপে পেচ্ছাপ করত। এটা আমার জানার কথা নয়, তবুও আমি জানতে পেরেছি। আসলে এই কাঠ কাটা ছাড়াও আমার আরও একটা আলাদা কাজ আছে। ক্যাম্পে ফিরে আমাকে সোজা যেতে হয় কমান্ডারের তাঁবুতে। সেখান থেকে বস্তা নিয়ে যাই নদীতে। নদী থেকে বস্তা ভরে বরফ নিয়ে গিয়ে কমান্ডারের বাড়ির বরফ রাখার বাক্স ভর্তি করে দিয়ে আসতে হয়। আগে এই কাজটা কোনো গার্ড করত বোধহয়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর যে কড়াকড়ি হলো, তাতে সব গার্ডকেই পাহারার কাজে জুতে দিয়েছে ওরা। ইভানও এরকম একটা কাজ করে, খনিতে বিস্ফোরণের জন্য ডায়নামাইট আনার কাজ। এই কাজ অবশ্য ওকে একা একা করতে দেওয়া হয় না, সঙ্গে একজন বন্দুকধারী গার্ড থাকে সবসময়। ওয়্যারহাউসের বাইরে ঘোড়ায় টানা স্লেজে বিস্ফোরক চাপানো থেকে খনিতে গিয়ে পৌঁছানো পর্যন্ত। ভাবলেশহীন ইভান কাজটা পছন্দ করে কিনা জানি না, তবে নদী থেকে বরফ আনার কাজটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। ইভান বলছিল না আমি উসখুস করছি। না, শুধুই ঘোড়ার মাংস গিলব বলেই উসখুস করছি না, তার অন্য কারণ আছে। আর সেটা আছে কমান্ডারের তাঁবুতে। প্রথম যেদিন ক্যাম্প অফিস থেকে আমাকে বরফ আনার কাজে লাগালো, সেদিন খুশি যে হয়নি তা নয়। এই কাজের সঙ্গেই 1 পাউন্ড করে রুটির বরাদ্দও বাড়ানো হলো আমার জন্য। তবে আসল চমক অপেক্ষা করছিল কমান্ডারের তাঁবুতে। কমান্ডারের তাঁবুর বাইরে 2 জন গার্ড থাকে। আমি যখন বস্তা আনতে গেলাম তখন সেই 2 জনের একজন নেই। অন্যজন আমাকে সোজা পিছনের দরজায় পাঠালো। দরজায় নক করে অপেক্ষা করছি। ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী মেয়ে। কিছুক্ষণের জন্য কে যেন আমাকে পেরেক দিয়ে ঠুকে ঠুকে মাটির সঙ্গে আটকে দিল। আমি এমন সুন্দরী মেয়ে পুরো লেনিনগ্রাডে কখনো দেখিনি। মেয়েটা জিজ্ঞাসু চোখে চেয়ে আছে।
অথচ আমি বলে উঠতে পারলাম না কেন এসেছি। মেয়েটা কি বুঝলো কে জানে, টুক করে ভেতরে ঢুকে গিয়ে একটা বস্তা নিয়ে বেরিয়ে এলো। বস্তাটা নেওয়ার সময় আমাদের হাতে হাত ঠেকল। অমনি আমি এক ছটকায় আবার বাস্তব দুনিয়ায় ফিরে এলাম। মেয়েটার হাত শক্ত, অন্তত মেয়েদের হাতের তুলনায় বেশ শক্ত। তার মানে একে শক্ত কাজ করতে হয়। খুব সম্ভবত এই কমান্ডারের নিজস্ব কাজের লোক। আমি বস্তা নিয়ে নদীর দিকে এগোলাম। এতদিন জানতাম না এই ক্যাম্পে কোনো মেয়ে কয়েদি আছে বলে। পরক্ষণেই হাসি পেল। জেনেই বা কোন সিংহটা মারব, ওটা কমান্ডারের খাস মাল। আমাকে থোড়াই না শুতে দেবে ওর সঙ্গে। তবে একেবারেই যে কিছু হলো না তা নয়। বরফের বস্তাটা আজ মোটেও ভারী লাগলো না। নদী থেকে কমান্ডারের তাঁবু পর্যন্ত রাস্তাটাও খুব একটা বেশি বলে মনে হলো না। ফিরে গিয়ে যখন তাঁবুর খিড়কি দরজায় আবার নক করলাম, তখন আমার কেন জানি বুক ঠিপ ঠিপ করছে। মেয়েটা দরজা খুলে দিয়ে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। মেয়েটা হাতের ইশারায় বরফের বাক্স দেখিয়ে দিল। আমি সেই বাক্সে বরফ ভর্তি করে খালি বস্তা ফেরত দেওয়ার সময় একটু হাসার চেষ্টা করলাম। মেয়েটা হাসি ফেরত দিল না। বাইরে বেরিয়ে আসতে না আসতে পিছনের দরজা বন্ধ হয়ে গেল তড়াম করে। এই মালটা বরফ আনছে নাকি? এই কাজটা লেভকে দিয়ে করাবার কথা ছিল না? প্রথমে তো লেভকেই ঠিক করা হয়েছিল, কিন্তু কুত্তাটার সমস্যা আছে। কিচেনে কাজ করার সময় সুপে হিসি করে দিত, তাই অফিস থেকে আর কোনো রিস্কই নেয়নি। ওকে কাটার জায়গায় গার্ডের কাজে লাগিয়ে দিয়েছে। নদী থেকে জল আনতে বললে হয়তো নদীতেই হিসি করে দিয়ে আসবে। গার্ডটা কথা শেষ করে চোখ মুখ কুঁচকে হাসতে লাগলো, যেন খুব মজার একটা কথা বলেছে। আমি ওখান থেকে সরে এলাম। বরফ পড়তে শুরু করেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। এমন সময় অন্যদিন মুখের চামড়ার সার চলে যায়, কিন্তু আজ এমন হচ্ছে না। গালগুলো বেশ গরম, হাত মুঠো করতে অসুবিধা হচ্ছে না। ফুটখানে গভীর বরফ ভেঙে হাঁটতেও কোনো সমস্যা হচ্ছে না। এমনকি সবচেয়ে বড় কথা, বহুদিন পর নিজের পুরুষাঙ্গের উপস্থিতিও দিব্যি বোঝা যাচ্ছিল। জেক, জেক। লেভের ডাক শুনে আমার চটকা ভাঙল। লেভ বা ওর মতো ক্রিমিনালরা আমাদের কখনো নাম ধরে ডাকে না, জেক বলে। জেক মানে কয়েদি। এতে যে ওদের কি আনন্দ হয়। লেভের হাতে দুটো কাগজ। আমরা যে আমাদের কাজ পুরো শেষ করে তবে ফিরছি সেটা ওই নোটে লেখা আছে। আমরা যেহেতু কোনো দলের সঙ্গে কাজ না করে আলাদা কাজ করি, তাই এই নোটটা জঙ্গল থেকে ক্যাম্পে ফেরার সময় আমাদের দেখাতে হয় গার্ডকে। ওই কাগজটা সঙ্গে না থাকলে আমাদের ঢুকতেই দেবে না। লেভ কাঠ মেপে নিয়েছে। আমি কাগজটা নিয়ে নামার সময় জিজ্ঞেস করলাম, নিচের দলটার কি খবর? কেমন কাজ করছে? ওই সুরে বাচ্চাগুলোর মুখে মুতে দেওয়া উচিত। কোনো কমেন্ট নয় সালারা। তোমরা দুজনে মিলে 4 কিউবিক মিটার কাঠ কাটছো, আর ওরা 80 জনে মিলে 8 কিউবিক মিটার কাঠ কেটেছে। তার মধ্যে আবার 2 কিউবিক মিটার কাঠ পুড়িয়ে নিজেরাই হাত পা সেঁকেছে। আমি আর ইভান কুড়ুল হাতে নিচে নামতে শুরু করলাম। নামার সময় লেভ ইভানের হাতে একটা সিগারেট ধরিয়ে দিল। কিছু দূর নেমে এসে আমি ইভানকে বললাম, লেভ আজকাল তোমার সঙ্গে বেশ নরম গলায় কথা বলছে, আজ সিগারেটও দিল। ব্যাপার কি?
তুমি ওর বউ হয়েছে নাকি? হ্যাঁ, ইভান উত্তর দিল না, চুপচাপ হাঁটতে থাকলো। এই জন্য আমি ওর সঙ্গে খুব একটা কথা বলি না। প্রথম দিন কাঠ কাটার সময় দু একটা কথা বলার চেষ্টা করেছিলাম, হ্যাঁ হুঁ ছাড়া কোনো উত্তর দেয় না দেখে আর কথা বলতে ইচ্ছে করে না। আজ নিজে থেকেই কথা বলছিল দেখেই এই প্রশ্নটা করলাম, অন্যদিন হলে করতাম না। নিচের দলটা এখনো লার্চ গাছের গুঁড়িতে কোপ মেরে চলেছে। আরো অনেকক্ষণ কাজ করবে ওরা, তবে যে গতিতে ওদের কুড়ুল চলছে তাতে আরো 10 ঘন্টা কাজ করলেও 2 কিউবিক মিটার কাঠ ফেলতে পারবে বলে মনে হয় না। একটু এগিয়ে এসে দেখলাম বরফে 2টো মৃতদেহ পড়ে আছে। এরা এই দলেরই লোক। মুখ দেখার উপায় নেই, প্রত্যেকটা শরীর উপুড় করে রাখা। শেষের জন বোধহয় বেশিক্ষণ আগে মরেনি। ওকে জঙ্গল থেকে টেনে আনার দাগ এখনো বরফের ওপর টাটকা। লেভ যখন এদের কথা বলছিল তখন দুজনের মরে যাওয়ার কথা কিছু বলেনি। গুলাগে মৃত্যু খুবই স্বাভাবিক একটা ব্যাপার, আলাদা করে ঢাকঢোল পিটিয়ে বলার মতো নয়। ইভান লোক দুটোর কাছে গিয়ে থমকে দাঁড়ালো, বলল, কাঠের পায়েল নিতে যখন ঘোড়া স্লেজ আসবে তখন এদের নিয়ে যাবে, কাঠের পায়েলের উপর চাপিয়ে। কিন্তু তারপর কমান্ডারের তাঁবু এখন আমাকে টানছে। বিরক্ত হয়ে বললাম, তারপর মানে? ইভান নিজের মনেই বলল, তারপর কি করবে? কবর দেবে? একেই বলে ন্যাকামো। কবর দেবে না তো আর কি করবে লাশগুলোকে নিয়ে? শুরুর দিকে কয়েকদিন আমাকে ওই কবর খোঁড়ার কাজ করতে হয়েছিল। একটা গর্তে 25-30টা লাশ, জামা কাপড় খুলে ন্যাংটো করে গলায় একটা ছোট কাঠের টুকরোয় পেন্সিল দিয়ে নাম আর ক্যাম্পের নাম লিখে ঝপ করে ফেলে দেওয়া হতো গর্তে। আমি অধৈর্য হয়ে বললাম, তুমি যাবে না আমি এগোবো? ইভান আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ আমরা চুপচাপ হাঁটলাম। তারপর হঠাৎই ইভান প্রশ্ন করল, আচ্ছা, একটা ঘোড়ার মাংস 400 লোক কতদিন ধরে খেতে পারে? 2 বেলা না, 3 বেলা। এবার আমি দাঁড়িয়ে পড়লাম। কি বলতে চাইছো বলো তো তুমি? ইভানের মুখ এখনো ভাবলেশীন। বলল, নতুন যে দলটা এসেছে এরা কিন্তু এখনো আমাদের মতো সুখে কাঠি হয়ে যায়নি। কারো কারো চেহারা বেশ ভালো। আজ যে 2 জন মরেছে। আরে কি আবল তাবল বকছো তুমি? ক্যাম্পে মানুষের মাংস রান্না হচ্ছে? পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি চিৎকার করলাম। ইভান নিরুত্তাপ গলায় বলল, আমি ঠিকই বলছি শশাঙ্কা, আমিও মাংস আগে খেয়েছি। আমার স্বাদ চিনতে কোনো ভুল হয়নি। আজ সকাল থেকেই আবহাওয়া খুব খারাপ। তাপমাত্রা সম্ভবত শূন্যের চেয়ে 50 ঘর নিচে নেমে গেছে। সঙ্গে কনকনে ঝোড়ো হাওয়া আর লাগাতার তুষারপাত। 3-4 ফুট পুরো তুষারে ক্যাম্প চত্বর ঢেকে গেছে। তুমান্নি ক্যাম্পে কয়েদিদের থাকার জন্য মোট 12টা তাঁবু আছে। রাজনৈতিক বন্দীদের জন্য 7টা আর ক্রিমিনালদের 5টা। নড়বড়ে কাঠামোর উপর তারপুলিন ঢাকা তাঁবু, ভেতর দিকে প্লাইউডের তক্তা দায়সারাভাবে আটকানো। তক্তায় প্রচুর ফাঁক।
হাওয়া ঢোকে, আর আমরা ঠান্ডার চোটে একেবারে অস্থির হয়ে যাই। বড় তাঁবুগুলোয় গ্যাসোলিনের ব্যারেল দিয়ে তৈরি 2টো করে স্টোভ জ্বলে সর্বক্ষণ, কিন্তু এই ভয়ানক ঠান্ডার কাছে 2টো স্টোভ একেবারেই নস্যি। স্টোভগুলো যখন তেতে উঠে গনগনে লাল হয়ে যায়, তখনও খুব কাছে না বসলে তাপ পাওয়া মুশকিল। আমি আমার বাঙ্কে শুয়েছিলাম। আজ কাজ বন্ধ থাকবে। যেদিন কাজ বন্ধ থাকে সেদিন যেন রাজ্যের ঘুম এসে আমার দু চোখে বাসা বাঁধে, কিন্তু আজ এত ঠান্ডার কামড় যে বেশিক্ষণ একদিকে কাত হয়ে শুয়ে থাকা যাচ্ছে না। আমার আবার আপার বাঙ্কে বিছানা, এখানে ঠান্ডাটা বেশি লাগে। আমি যখন এই ক্যাম্পে এসেছিলাম তখন স্টোভের পাশের বাঙ্কগুলো সব দখল হয়ে গেছে। আমার ঠিক পাশেই আমার পিঠে পিঠ ঠেকিয়ে শুয়ে আছে ইয়োক্লভ। ওর বিছানা আবার দেওয়ালের দিকে, ওদিকটা আরো বেশি ঠান্ডা। হাওয়ার দমক এলেই ইয়োক্লভ কেঁপে কেঁপে উঠছে। শুয়ে শুয়ে আমার ইভানের কথাগুলোই মনে পড়ছিল। সেদিনের পর আরো 3-3টে দিন কেটে গেছে, মাংস ফুরোয়নি। এখনো দুবেলাই স্যুপের মধ্যে বড় সড়ো একটা করে টুকরো পাওয়া যায়। একটা ঘোড়ার মাংসে 400 লোকের কি 4 দিন চলতে পারে? নাকি আরো ঘোড়া মরেছে? ইভানের সঙ্গে এই নিয়ে আর নতুন করে কোনো কথা হয়নি। ও আবার আগের মতোই চুপচাপ হয়ে গেছে। শুধু মাঝে মাঝে কাজ থামিয়ে বড় বড় চোখ করে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে, যেন শিরিঙ্গে শিরিঙ্গে লার্জ গাছগুলোর আড়ালে কিছু লুকিয়ে আছে। স্যুপের মধ্যে মাংসের টুকরোর চেয়েও এখন ইভানের ওই অদ্ভুত আচরণটাই আমার কাছে বেশি অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। শুয়ে শুয়ে ঠিক করলাম এর কারণ জানতে হবে। ইভান আর আমার তাঁবু আলাদা। রোজ সকালে রোল কলের আগে আমাদের দেখা হয় না, সুতরাং কাজের সময় ছাড়া ওকে কিছু জিজ্ঞেস করার কোনো উপায় নেই। হঠাৎ 2 নম্বর স্টোভের কাছে হইচই আরম্ভ হলো। তার সঙ্গেই একটা বিচ্ছিরি পোড়া গন্ধে তাঁবু ভরে গেল। কেউ একজন স্টোভের পাশে বসে ঝিমোচ্ছিল। ঝিমুতে ঝিমুতেই আচমকা স্টোভের উপর ঢুলে পড়ে কোটে আগুন ধরে গেছে। এটা অবশ্য তেমন কোনো বড় ব্যাপার নয়, মাঝে মধ্যেই হয়। ওই লোকটাও কোটের আগুন নিভিয়ে একটু পরই আবার স্টোভের পাশে বসে আগের মতোই ঝিমোবে। আমিও উঠে বসে উঁকি ঝুঁকি দিচ্ছিলাম। পাশ থেকে ইয়োক্লভ বলল, উঠো না, শুয়ে পড়ো। বরফ পড়া বন্ধ হলেই কিন্তু আমাদের ঘাড় ধরে নিয়ে গিয়ে বরফ সরানোর কাজে লাগিয়ে দেবে। তার আগে যতক্ষণ পারো শুয়ে নাও। ইয়োক্লভের বয়স শুনেছি 50-এর কাছাকাছি, তবে দেখে 60-এর উপরে মনে হয়। আমাদের এখানে সবার বয়সই বেশি বেশি লাগে। আমার যেমন 20 বছর বয়স, তবে আমি নিশ্চিত যে আমায় দেখে মধ্য 30-এর বলেই ভাববে সবাই। ইয়োক্লভ এবার পাশ ফিরল, বলল, বসেই যদি থাকবে তাহলে স্টোভের কাছে গিয়ে বসো না, আর বাঙ্কেই যদি থাকবে তাহলে দয়া করে শুয়ে পড়ো। এই বুড়োটার একটু ঠান্ডা কম লাগে। দূর, আমার খিদে পেয়েছে। ইয়োক্লভ বিরক্ত হয়ে উঠে বসল, বলল, আমার কি মুশকিল জানো? এই প্রতিবার আমার বাঙ্কে কোনো বাচ্চা ছেলে এসে জোটে। এর আগে কাটাই নাকের খনিতে যখন ছিলাম তখনও একটা বাচ্চা এসে জুটেছিল বাঙ্কে। সে বেটা আবার বদ্ধ পাগল, কোনোদিন কথা বলে তো আবার কোনোদিন চুপচাপ। আমরা প্রায় সবাই অল্প বিস্তর পাগল। এখানে যে জীবন কাটাচ্ছি তাতে যে পুরো পাগল এখনো কেন হয়নি সেটা ভেবেই আশ্চর্য লাগে মাঝে মাঝে। সবচেয়ে বড় পাগল তো ওই শালা স্ট্যালিন। ওর চেয়ে বড় পাগল এদেশে আর আছে কেউ? কি হাল করেছে দেশটার। বাঙ্কের তক্তায় চাপড় মেরে ইয়োক্লভ বলল,
স্ট্যালিনের ওপর ইয়োক্লভের খুব রাগ। যে কোনো কথায় স্ট্যালিনকে টেনে এনে 4টে গাল না দিলে শান্তি পায় না। ও কি কারণে গুলাগে এসেছে তা অবশ্য আমি জানি না। বেশিরভাগ সময় ইয়োক্লভ মরার মতো ঘুমোয়, তাই ওর সঙ্গে যাকে বলে আড্ডা দেওয়া সেটা কখনো হয় না। অবশ্য একটা কথাও ঠিক, গুলাগ ক্যাম্পে সাজাপ্রাপ্ত শ্রমিক হিসেবে কিছুদিন কাটাবার পর কেউ আর আড্ডা দেওয়ার মতো অবস্থায় থাকেও না। গুলাগ সবাইকে ভেঙে দেয়। এই তাঁবুতে যে লোকগুলো এখন রয়েছে, যারা আগুনের কাছে ঠাসাঠাসি করে বসে আছে বা যারা বাঁকে শুয়ে হি হি করে কাঁপছে, এরা প্রত্যেকে ভেতর ভেতর দুমড়ে মুচড়ে গেছে। ইয়োক্লভ অবশ্য কতটা দুমড়েছে বোঝা যাচ্ছে না। সে বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে। ইয়োক্লভ ওর কম্বলটাকে ভালো করে জড়িয়ে নিয়ে বলল, একটা জোক শুনবে? স্ট্যালিনকে নিয়ে? তাছাড়া ওই তো শালা রাশিয়ার সব থেকে বড় জোকার। ইয়োক্লভের মুখটা হাসি হাসি হয়ে উঠল। শোনো, একবার স্ট্যালিন স্কুল পরিদর্শন করতে বেরিয়েছেন। একটা স্কুলে বাচ্চারা খুব সুন্দর গান গেয়ে তাকে অভ্যর্থনা জানালো। স্ট্যালিন তো খুব খুশি। একটা সুন্দর দেখতে বাচ্চাকে কাছে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? ছেলেটি সঙ্গে সঙ্গে বলল, মাদার রাশিয়া। স্ট্যালিন শুনে মুচকি মুচকি হেসে আবার জিজ্ঞেস করলেন, আর তোমার বাবার নাম কি? ছেলেটি বিন্দুমাত্র না ভেবে উত্তর দিল, ফাদার স্ট্যালিন। স্ট্যালিনের হাসি চওড়া হলো। তিনি এবার ছেলেটার মাথায় হাত বুলিয়ে সস্নেহে জানতে চাইলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটা আগের মতোই এক মুহূর্ত না ভেবে কি উত্তর দিল জানো? অনাথ। এটা কি তোমার বানানো নাকি? আমার দোষ? আমারও তো ক্ষমতা নেই যে যোগ বানাবো। আসলে ওই ওর কোটে আগুন লাগলো আর আমার ওই যোগটা মনে পড়ে গেল। ইয়োক্লভ যার কোটে আগুন লেগেছিল তার দিকে আঙুল তুলে দেখালো। লোকটা আবার আগের মতোই স্টোভের পাশে বসে ঝিমোচ্ছে। ইয়োক্লভ বলল, ও আমার সঙ্গে কাটাইনাকের খনিতে কাজ করত। গুলাগে আসার আগে পেশায় ছিল মেকানিক। একবার কোনো বারে বসে 4-5 ভডকা গিলে এই জোকটা বলেছিল। ব্যাস, পরদিনই ওকে এনকেভিডি তুলে নিয়ে গেল। তারপর পাছায় 58 নম্বর ধারা ঠুকে সোজা চালান করে দিল কলিমায়। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। ইয়োক্লভই আবার বলল, গোটা দেশটাকে একটা জেলখানা বানিয়ে রেখে দিয়েছে স্ট্যালিন। আমি তো শুনেছি দেশের প্রতি 5 জনের মধ্যে 2 জনকেই নাকি 58 ধারা ঠুকে গুলাগে চালান করেছে ওরা। তুমি সেলিউস্কিনের নাম শুনেছ? সেলিউস্কিন, সেমিও ইভানোভিচ সেলিউস্কিন 18 শতাব্দীর বিখ্যাত অভিযাত্রী ছিলেন। 1933 মারমান্স্ক থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত অভিযান চালানো হবে ঠিক হলো। ডেনমার্কে তৈরি হলো এক স্টিমশিপ, তার নাম দেওয়া হলো এসএস সেলিউস্কিন, সেই বিখ্যাত অভিযাত্রীর নামে। কিন্তু অভিযান শুরু হওয়ার পরের বছরই গেল জাহাজটি ডুবে। ব্যাস, রকমা দাঁড়িয়ে সেই জাহাজ ডুবি নিয়ে গানও বেঁধে ফেলল। আর এখন আমাদের হয়েছে জ্বালা। সে গান গাইলেই এনকেডিভি খপাখপ ধরে চালান করে দিচ্ছে। এই তাঁবুতেই খুঁজে দেখো না, 3-4টে লোক পেয়েই যাবে যে সেলিউস্কিন গিয়ে এখানে এসেছে। আচ্ছা, তুমি কি টিচার ছিলে? সাল তারিখ অবধি সব মুখস্থ তোমার? ইয়োক্লভ উত্তর দিল না।
প্রসঙ্গ পাল্টে বলল, আমার আগের ক্যাম্পের সেই বাঙ্কমেটের কথা বলেছিলাম তোমায়, বাচ্চা ছেলে, কিন্তু একটু পাগলাটে ধরনের। ওর নাম ছিল ইভান। দাঁড়াও দাঁড়াও, কোন ইভান? কপালে লম্বা কাটা দাগ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাটা দাগ আছে বটে, মুখে কোনো ভাবভঙ্গি নেই। তুমি ওকে চিনলে কি করে? ও কি এখন এই ক্যাম্পেই আছে নাকি? এই সপ্তাহখানেক হলো আমরা একসঙ্গে জঙ্গল কাটার কাজ করছি, দুজনের ইন্ডিপেন্ডেন্ট টিম। অবশ্য ওয়্যার হাউসেও কাজ করছে সঙ্গে। তোমার কিছুদিন পরই বোধহয় এসেছে। আসলে তুমি তো কাজের সময়টুকু বাদ দিলে বেশিরভাগ সময় ঘুমো, তাই এখন এই ক্যাম্পটাকে ভালো করে দেখে উঠতে পারো না। আমার খোঁচাটা ইউক্লভ গায়ে মাখল না, বলল, তা কোন ক্যাম্পে আছে জানো তুমি? না, তা জানি না, তবে আমার সঙ্গেও খুব একটা কথাবার্তা বলে না। এইটাই একটা সমস্যা, ওর বন্ধু করতে একটু সময় লাগে। তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এখনো কথা বলতে পারছে এই ঢের। কি হয়েছিল ওর? সে বহুত বড় গল্প, পরে কখনো বলবো। তুই বরং পরদিন ওর সঙ্গে দেখা হলে আমার কথা বলো। সে বলবো, তবে কোনো লাভ হবে বলে মনে হয় না। ওর মাথায় ভালো রকমের গন্ডগোল আছে, বারবার খালি পিছন ঘুরে ঘুরে কি যেন দেখে, যেন জঙ্গলে কিছু লুকিয়ে আছে। আমার কথা শুনে ইউক্লভের মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। আমি বললাম, কি হলো? তুমি কি এই ব্যাপারে কিছু জানো নাকি? ইউক্লভ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ইভানের জীবনটা খুব সহজভাবে কাটেনি, অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে ও। তার মধ্যে বেশ কিছু ঘটনা খুবই অস্বাভাবিক। আমাদের কারো জীবনে কি খুব সহজভাবে কেটেছে? না, এখন কাটছে। কিন্তু অস্বাভাবিক ঘটনা বলতে তুমি কি বোঝাচ্ছ? তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? আরে, এই প্রশ্নটা ইভান আমাকে কদিন আগে একটু অন্যভাবে করেছিল। কি ব্যাপার বলো তো? এখানে ভূত প্রেত শুভ অশুভ আসছে কোত্থেকে? ছেড়ে দাও এখন সে অনেক কথা, আমারও পুরোপুরি বিশ্বাস হয়নি শুনে। এসব নিয়ে পরে কখনো কথা হবে। এখন চলো, মুখ ধুয়ে কুপড় নি, আমার বড় খিদে পেয়েছে, চলো। ইউক্লভ নিজের পায়ের ফুটি ফাটা পশমের জুতোটা টেনে টুনে ঠিক করতে শুরু করল। পরনের শতচ্ছিন্ন কোট আর গলার লম্বা কাপড় ভালো করে জড়িয়ে নিয়ে বাঙ্ক থেকে নামতে নামতে বলল, তবে একটা ব্যাপার আমি জানি, ইভান গুলাগ ক্যাম্পে খুব বেশি দিন থাকবে না, তো পালাবে, ও ঠিক পালাবে, দেখে নিও। কথাটা শুনে হাসি পেয়ে গেল। এই তুমান্নি উপত্যকা এমন একটা জায়গা যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। শীতে তাপমাত্রা হামেশাই শূন্যের চেয়ে 50-55 ডিগ্রি কম থাকে, সঙ্গে তুষার ঝড়, পায়ের নিচে 3-4 ফুট পুরো বরফের চাদর। বন্দর শহর মাগাদান এখান থেকে 500 কিলোমিটারেরও বেশি দূরে। এটা একটা প্রাকৃতিক কয়েদখানা। পালাবার সময় গার্ডের গুলি থেকে যদি কেউ বেঁচেও যায়, কলিমার ঠান্ডায় জমে মরে যাবে। কিন্তু ইউক্লভের কথাটা একেবারে উড়িয়ে দিতে পারলাম না, কারণ কিছুদিন ধরে ইভানের সঙ্গে লেভের বড় দহরম মহরম চলছে। গত কয়েকদিনে খেয়াল করেছি লেভের দলে আরও একজন এসে জুটেছে। লোকটার নাম জানি না, মনে হয় স্থানীয় কোনো উপজাতির লোক। আমাদের ঠিক নিচে যে দলটা গাছ কাটার কাজ করছে সেই দলে আছেও। আমি আর ইভান ফেরার সময় মাঝে মধ্যেই দেখি একটু আলাদা সরে এসে চাপা গলায় লোকটার সঙ্গে কি সব আলোচনা করছে লেভ। সম্ভবত
এই লোকটাকে পথপ্রদর্শক বানিয়ে লেভ এখান থেকে পালাবে। কিন্তু ইভানের এখানে কি ভূমিকা? ইভানও কি পালাতে চায়? কিন্তু লেভের মতো ক্রিমিনাল ইভানকে দলে নিয়েছেই বা কেন? ইয়োক্লভ বাঙ্ক থেকে নামতে যাচ্ছিল। আমি ওকে আটকে দিয়ে বললাম, এটা বোধহয় তুমি ভুল বলনি। আজকাল লেভের সঙ্গে ওর খুব বন্ধুত্ব হয়েছে দেখছি। আমারও মনে হচ্ছে ওরা একসঙ্গে কিছু একটা মতলব বাড়ছে। কি বললে? কার সঙ্গে বন্ধুত্ব হয়েছে? লেভ, ক্রিমিনালটা যে আগে কেচেনে ছিল? আমি মাথা নাড়লাম। ইয়োক্লভ আবার গম্ভীর হয়ে গেল। লেভকে কিচেন থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল জানো? জানি, আমাদের সুপে হিসি করার জন্য। দূর রাখো তো। তোমার কি মনে হয় পেচ্ছাপ শুধু লেভ করতো আর কেউ কখনো করে না? কোথায় আছো তুমি? কিচেনের কয়েদিদের কাছে এটা একটা মজার খেলা। পুরো সিস্টেমের ওপর এটা একটা বদলা নেওয়ার সুযোগ। যে কিচেনে যায় সেই কিছু না কিছু করে, কেউ বেশি কেউ কম। লেভকে সরিয়েছিল অন্য কারণে। কিচেনে আমার চেনা একজন আছে, তার কাছে শুনেছি লেভ নাকি শুকনো খাবার চুরি করত। এটাও যে কেউ করে না তা নয়, তবে লেভ একটু বেশি চুরি করত। ও নির্ঘাত পালাবার ছক করছে। এই বরফের মধ্যে দিয়ে এখান থেকে মাগাদান পায়ে হেঁটে যেতে গেলে তো তাও তো 10-15 দিন লাগারই কথা। এই শীতকালে পালানো সম্ভব? তুমান্নি ভ্যালি থেকে পালাতে হলে এটাই সবচেয়ে ভালো সময়। পালাতে হবে তুষার ঝড়ের মধ্যে। গার্ডরা তোমাকে দেখতে পাবে না, তোমার পিঠে নিশানা লাগাতে পারবে না। দ্বিতীয়ত 4 ফুট বরফে তোমার পিছু নেওয়াটাও সহজ ব্যাপার হবে না। কিন্তু কি? ইয়োক্লভ ভুরু কুঁচকে বলল, লেভের গায়ের উল্কিগুলো আমায় ভাবাচ্ছে। লেভের গায়ের উল্কি মানে? রাশিয়ান ক্রিমিনালরা গায়ে বিভিন্ন রকমের উল্কি করে। সেসব উল্কির মানে বুঝতে পারলে ওদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। কিন্তু এই ঠান্ডায় লেভের সারা শরীরের উল্কি তুমি দেখলে কেমন করে? স্নান ঘরে? না, সেটাও তো সম্ভব নয়। ক্রিমিনালদের চান করার সময় আর আমাদের চান করার সময় তো আলাদা। তাহলে সে এক মজার গল্প। কিচেন থেকে সরিয়ে লেভকে প্রথমে পাঠানো হলো খনিতে, তবে গার্ড হিসেবে নয়। খাবার চুরি করার শাস্তি দিয়ে আমাদেরই সঙ্গে মোট বইবার কাজ দেওয়া হলো। ব্লাস্টের পর খনি থেকে যে মাটি উঠবে তার ট্রলিতে করে এনে বাইরে ডাম্প করতে হবে। মাঝারি খাটুনির কাজ, খুব সাংঘাতিক কিছু নয়। কিন্তু এই ক্রিমিনালগুলোকে তো চেনো, পাক্কা হারামির বাচ্চা। তার উপর আবার ভয়ানক কুঁড়ে, হালকা ফুলকা কাজ ছাড়া কিছু করতেই চায় না। তাই লেভ হারামজাদাটা প্রথমে অনেক কাকুতি মিনতি করলো। পর যখন দেখলো ডাল গলছে না, তখন সব জামা কাপড় খুলে একেবারে ন্যাংটো হয়ে ওই বরফের উপর শুয়ে পড়লো। সর্বনাশ, অসুস্থ হয়ে পড়বে তো। ও বেটা সেটাই চাইছিল। গার্ড ওর রকম সকম দেখে প্রথমে তো খুব হাসাহাসি করলো, ততক্ষণে বেটার চোখ উল্টে গেছে। গার্ডরা তখনও ন্যাংটা পাশায় দমাদম বুটের লাথি মেরে ওকে তুলে নিয়ে চলে গেল। তারপরেই তো ওকে কাটার জায়গায় গার্ডের কাজ দিয়েছে। ততক্ষণে আমি ওর উল্কিগুলো বেশিরভাগই দেখে ফেলেছি। কিসের উল্কি ছিল একটু বলবে আমায়? কি জানো, সেসব উল্কি দেখে আমার সত্যি ভয় ধরে গেল। আমি লেভকে এড়িয়েই চলছি তারপর থেকে। লেভের শরীরে অসংখ্য উল্কি, বুঝলে? আমি ধাপে ধাপে বলছি, শোনো।
ইয়োক্লভ আবার বাঙ্কে বসে কম্বল মুড়ি দিল। বাইরে তুষার ঝড়ের তোড় বেড়েছে। তাঁবুর প্লাইউডের তক্তাগুলো খটখট শব্দ তুলছে থেকে থেকেই। পুরো তাঁবুর মধ্যে কেবল আমি আর ইয়োক্লভই বাঙ্কে বসে আছি। অন্য বাঙ্কগুলো এতক্ষণ যারা শুয়েছিল তারা কাঁপতে কাঁপতে উঠে গিয়ে স্টোভ দুটোর পাশে গোঁতোগুঁতি করছে। মাডোনার সঙ্গে শিশু, এই উল্কিটা আছে লেভের বুকের ডান দিকে। এর মানে হয় ওর জন্ম জেলখানায়। তার মানে বুঝতেই পারছো ও কেমন পরিবেশে বড় হয়েছে। হয়তো ওর বাবা মাও খুব সুবিধের মানুষ ছিলেন না। ওর পিঠে রয়েছে একটা গির্জার উল্কি। সেই গির্জায় আবার অনেক মিনার। এই প্রত্যেকটা মিনার মানে কয়েদখানার একটা করে বছর। লেভের পিঠে আঁকা গির্জার মিনারগুলো অত জলদি যদিও আমি গুনে উঠতে পারিনি, তবে 4-5টার বেশি যে ছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। ওর পেটের ডান পাশে হ্যাঁ, ডান পাশে একটা বিটেল আছে, আর বাঁ পাশে আছে একটা ডানা মেলা বাদুড়। বিটেলের উল্কি তারাই করে যারা পকেট মারতে ওস্তাদ। ধরে নিচ্ছি পকেট মারি দিয়েই ওর অপরাধ জীবন শুরু হয়েছিল। আর বাদুড়? ডানা মেলা বাদুড় মানে যে রাত্রে দুষ্কর্ম করে। আর ওর বুকের বাঁ দিকে রয়েছে একটা হিংস্র বাঘের মুখ। এর অর্থ পুলিশ বা জেল অথরিটির প্রতি আক্রমণাত্মক আচরণ। কি বলছো? লেভ তো রীতিমতো ভিজে বেড়াল হয়ে থাকে অফিসিয়ালদের সামনে। নতুন ক্যাম্প কমান্ডার তো পারলে পা চেটে দেয়। পরের গুলো শুনলে তুমি আরো ঘাবড়ে যাবে। ও দু কাঁধে দুটো 8 পয়েন্ট স্টার আছে। এর মানে আন্ডারওয়ার্ল্ডে ওর র্যাঙ্ক খুবই ভালো। তুমি তো খুব একটা ক্রিমিনালদের তাঁবুর দিকে গেছো না। খবর রাখলে জানতে পারতে ক্রিমিনালদের মধ্যে ওর কিন্তু ভীষণ দাপট, কারণ লেভ দুরন্ত ছোরা চালাতে পারে। ওর হাতে একটা পালকের উল্কি আছে। যার ছুরি চালানোয় খুব দক্ষতা হয় তারা শরীরে ওই রকম উল্কি করে। এছাড়াও ওর বুকের ঠিক মাঝখানে 5টা তাসের একটা উল্কি আছে। ইস্কাপনের টেক্কা, রাজা, রানী, জোকার আর 10 নম্বর তাস। অদ্ভুত। এর মানে কি? এর মানে হচ্ছে উল্কিধারী তার নিজের জীবন নিয়ে জুয়ো খেলতে পছন্দ করে, ঝুঁকি নিতে ভয় পায় না। সেজন্যই আমার মনে হয় লেভ তুমান্নির এই হুলাক থেকে পালাবার অন্তত একটা চেষ্টা করবেই। কোনোভাবে মাগাদান পৌঁছতে পারলেই ও ঠিক কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবে। কিন্তু ইভানের সঙ্গে ওর কি বোঝাপড়া হয়েছে সেইটা আগে জানার দরকার। অসম্ভব ব্যাপার। ও তো কথাই বলে না। তাহলে তুমি না হয় তোমার সম্বন্ধে কিছু ওকে জানাও, ওর বিশ্বাস অর্জন করো। তখন ও নিজের কথা তোমায় বলবে। তোমরা সমবয়সী, তোমাদের বন্ধুত্ব হতে দেরি হবে না। আমিও এভাবেই ওর পেট থেকে কথা বের করেছিলাম। বেশ, তো আমাকেও তোমার সম্বন্ধে কিছু বলো। ক্রিমিনালদের এত হাঁড়ির খবর তুমি জানলে কি করে? আমারটা আজ থাক শাসেঙ্কা, তোমারটা শুনি। তুমি এখানে কেন? আমি একটু চুপ করে থেকে বললাম, আমার বাবা ইন্ডিয়ার মানুষ। ইন্ডিয়ায় বেঙ্গল বলে একটা রাজ্য আছে, সেখানে আমার বাবার বাড়ি। ইন্ডিয়ায় এখন ব্রিটিশদের রাজত্ব। আমার বাবাকে ইন্ডিয়া থেকে ব্রিটেনে পাঠানো হয়েছিল সিভিল সার্ভিস পড়তে।
কিন্তু বাবা বিপ্লবীদের সংগঠনে নাম লিখিয়ে বসলো ইন্ডিয়াকে স্বাধীন করবে বলে। ব্যাস, ব্রিটেনের কলেজ থেকে বাবাকে তাড়িয়ে দিল। তারপর বাবা চলে এলো ফ্রান্স। সেখানেই আমার মায়ের সঙ্গে বাবার আলাপ। আমার মা রাশিয়ান, মামারা ট্রটিস্কপন্থী, তাই স্ট্যালিন ক্ষমতা দখল করার পর থেকে ওরা পালিয়ে প্যারিসে চলে গিয়েছিল। ওই প্যারিসেই আমার জন্ম। তাকিয়ে দেখলাম ইয়োক্লভ অবাক হয়ে শুনছে। প্যারিস থেকে আমরা চলে এলাম জার্মানি। সেটা 1926 সাল। জার্মানরা ইংরেজদের উৎখাত করতে সাহায্য করবে, আমার বাবার এরকম কিছু একটা ধারণা ছিল বোধহয়। সেখানে গিয়ে বাবা কমিউনিস্ট পার্টিতে নাম লেখালো। কিন্তু হিটলার ক্ষমতা দখল করতেই সব হিসেব উল্টে গেল। 1932 সাল নাগাদ নাজি হামলায় বাবাদের অফিস কুঁড়িয়ে গেল। আমার বাবা মা আর বড় মামা খুব সম্ভবত সেই সময় মারা যান। আর আমার ছোট মামা কি করবে বুঝতে না পেরে আমাকে নিয়ে পালিয়ে চলে এলো রাশিয়ায়। তা ধরা পড়লে কি করে? লেনিনগ্রাডে এসে। প্রথমে ভালোই ছিলাম, আমাদের কিছু পুরনো বন্ধু খুব সাহায্য করেছিলেন লুকিয়ে থাকতে। কিন্তু 1935-এ স্ট্যালিনের খাস আদমি সের্গেই কিরভকে কে যেন গুলি করে মারল। ব্যাস, আমাদেরও কপাল পুড়ল। লেনিনগ্রাডে একেবারে খ্যাপা কুকুরের মতো ধরপাকড় শুরু করলো এনকেভিডি। অনেক লুকিয়ে থেকে ওদের হাত থেকে বাঁচতে পারলাম না। আমি গল্প শেষ করে মুচকি হেসে বললাম, আমার নাম কিন্তু সাশেঙ্কা নয়, শশাঙ্ক। বাবা রেখেছিল। এটা একটা বাংলা শব্দ, এর মানে চাঁদ। শুনছেন অর্ক পৈতন্ডির কাহিনী অস্থি সড়ক এর প্রথম পর্ব। আমাদের গল্প উপস্থাপনা আপনাদের ভালো লাগলে অনুরোধ করব গল্পটি শেয়ার করুন। আপনাদের এক একটা শেয়ার আরও নতুন শ্রোতাদের কাছে আমাদের পৌঁছতে সাহায্য করবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন কাহিনীর পরবর্তী অংশ। এসব জেনে আমি কি করব? হঠাৎ আজ এসব কথা আমায় বলছই বা কেন? ইভান লার্জ গাছের গুঁড়ি থেকে কুড়ুলটা ছাড়িয়ে নিতে নিতে বলল, এটা আমার নয়, ইয়োক্লভের বুদ্ধি। ওর ধারণা একজন নিজের গল্প বললে অন্যজনের মধ্যে তার প্রতি একটা বিশ্বাস জন্মায়। তখন সে নিজেও নিজের গল্প ভাগ করে নিতে চায়। ইয়োক্লভটা আবার কে? ওকে তো তুমি চেনো, ওই বছর 50 বয়স। তোমরা বোধহয় খাট্টাহানাখের ক্যাম্পে বাঙ্ক শেয়ার করতে। না, একেবারেই না। খাট্টাহানাখে আমার সঙ্গে এক বাঙ্কে ছিল স্তেফান, সেও অল্প বয়সী ছেলে। এই ইয়োক্লভকে কেমন দেখতে বলো তো? আমি ইয়োক্লভের চেহারার বর্ণনা দিলাম। ইভান ঠিক চিনতে পারল না। শেষে যখন বললাম লোকটা বেশিরভাগ সময় ঘুমায়, তখন ইভান মুচকি হেসে বলল, ওই হতো ছাড়া আমাদের নিচের বাঙ্কে থাকতো। ঠিক ঠিক, এইবার চিনেছি। তার মানে লোকটা মটকা মেরে পড়ে থাকতো আর আমাদের সব কথা শুনতো। আমরা ভাবতাম ঘুমোচ্ছে। কি কাণ্ড! লোকটাকে তো ভুলভাল বলে মনে হয় না, বরং অনেক কিছু জানে।
যেমন ধরো ক্রিমিনালদের উল্কি, সেই নিয়ে কাল অনেক কিছু বললো আমায়। আমি তো সব কিছুই জানতাম না। ইভান আবার গাছে কোপ মারতে শুরু করলো। ক্রিমিনালদের বিষয়ে বেশি জানতে গেলে ওদের সঙ্গে সময় কাটাতে হয়, তার জন্য কখনো কখনো চড়া দামও দিতে হয় অনেককে। উড়াল থেকে আসা এক বন্দিকে আমি চিনতাম, যাকে ক্যাম্প অথরিটি স্রেফ মজা করার জন্য ভায়োলেন্ট ক্রিমিনালদের সঙ্গে একই সেলে কয়েক সপ্তাহ বন্ধ করে রেখেছিল। সে যখন বেরিয়ে এলো তখন তার একদিকের পাছায় একটা উল্কি এঁকে দিয়েছে ক্রিমিনালরা। কিসের উল্কি? দুটো চোখ। মানে জানো না। পাছায় দুটো চোখের উল্কি মানে রেপ ভিকটিম। লোকটাকে ক্রিমিনালরা টানা রেপ করেছিল। 2 ফুট বরফে পা ডোবানো অবস্থায় দাঁড়িয়ে থেকেও আমার হঠাৎই গরম লাগতে শুরু করলো। হাতের কুড়ুলটাও ভারী লাগছে। আমি কুড়ুলটা ফেলে দিয়ে ধপ করে বরফের ওপর বসে পড়লাম। কোপ মারা বন্ধ করে হাতের চাপে লার্জ গাছটাকে বরফে ফেলে দিয়ে ইভান ডালপালা ছাড়তে শুরু করলো। বলল, অসহায় লাগে না এগুলো ভাবতে? 2-3 জন তোমাকে চেপে ধরে আছে আর একজন তোমার কোমর থেকে প্যান্টটা নামিয়ে দিচ্ছে এক টানে। তারপর আমার চোয়াল শক্ত হয়ে উঠল। পাশে পড়ে থাকা কুড়ুলটাকে অকারণেই চেপে ধরলাম। যে এই অবস্থার মধ্যে দিয়ে গেছে সে জানে। ইভান আমার দিকে ফিরে বলল, তুমি আমার গল্প শুনতে চাও তাই না? বেশ। চুপচাপ ইভান কাঠ জড়ো করতে শুরু করলো। তারপর আগুনটা ভালো মতো জ্বললে এসে আমার পাশে বসলো। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। আগুন জ্বালাতেও একটার বদলে 2টো কাঠি খরচ করলো। একবার ভয়ে ভয়ে লার্জ গাছের জঙ্গলটাকে দেখল। তারপর বলতে শুরু করলো, ইউক্রেন দেশটার নাম শুনেছ? হ্যাঁ, কেন শুনবো না? সেই ইউক্রেনের রোস নদীর ধারে একটা ছোট্ট গ্রামে ছিল আমাদের বাড়ি। আমার বাবা ছিলেন গ্রামের গির্জার পাদ্রী। বাড়িতে মা আর আমরা 2 ভাই বোন। বাবা খুব শখ করে আমাদের নাম রেখেছিলেন ইভান আর আন্তোনিয়া। ইভান মানে জানো? ঈশ্বরের দান। আর আন্তোনিয়া অমূল্য, সুন্দর। ছেলেবেলার কিছু কিছু কথা এখনো মনে পড়ে। বেশ হাসি খুশি ছিল দিনগুলো। আমরা রোজ নদীতে মাছ ধরতাম, বাগানের লুকোচুরি খেলতাম, গির্জায় যেতাম প্রার্থনা করতে। চার্চটা ছিল দেখার মতো। উপরে একটা বড় ঘন্টা, খানে তালা লাগিয়ে দেওয়া গম্ভীর শব্দ তার, যেন ভগবানের আদেশ সরাসরি ওর মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। চার্চের ভেতরে সোনার ফ্রেমে বাঁধানো অনেক ছবি ছিল, অনেক ছবি। আর একটা বড় সোনার ক্রসও ছিল। এই সব ঠিকঠাকই চলছিল। কপাল পড়ল 1917 সালে বলশেভিকরা রাশিয়ার ক্ষমতা দখল করতে। যে বছর আমার জন্ম সেই বছরে ওরা যুদ্ধ শুরু করলো ইউক্রেনের সঙ্গে। 4 বছর যেতে না যেতে ওরা দখল করে নিল আমাদের দেশের কিছুটা অংশ। ব্যাস, শুরু হলো অত্যাচার।
কমিউনিস্টদের অত্যাচার যে কি ভয়ানক অত্যাচার তা কল্পনা করতে পারবে না। প্রথমে ওরা চার্চ দখল করলো, চার্চের যা যা দামি জিনিসপত্র ছিল সব লুট করলো। চার্চের দেওয়াল থেকে ছবিগুলো নামিয়ে তার থেকে সোনার ফ্রেমগুলো খুলে নিয়ে ছবিগুলোকে পুড়িয়ে দিল। চার্চের মাথা থেকে ঘন্টাটা যখন নিচে এসে পড়ল, শব্দটা আমার এখনো মনে আছে। অত বড় ঘন্টার অনেক দাম হবে না? সেটা ওরা নিয়ে গেল, চেয়ার টেবিল সব নিয়ে গেল, সব। চার্চের দেওয়াল আর ছাদ ছাড়া কিচ্ছু রইল না। তবে একটা জিনিস ওরা খুঁজে পেল না, ওই সোনার ক্রসটা। ওদের ধারণা হলো আমার বাবাই ওটা সরিয়েছেন। ওরা বাবাকে তুলে নিয়ে গেল ওদের লোকাল কমিটির অফিসে। সেখানে বাবাকে ওরা এত মারলো যে বাবা মরে গেল। ইতিমধ্যে কমিউনিস্টরা লেভি চাপিয়েছে শস্যের উপর। 1933 সালে ইউক্রেনে শুরু হলো ভয়ানক দুর্ভিক্ষ, যাকে অনেকে বলে হলোডমর। লোকের ঘরে ফসল নেই, যে যেটুকু লুকিয়ে রাখতে পেরেছিল সেটুকু কমিউনিস্টরা খবর পেলে এসে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। লুকোনো শস্য ফুরিয়ে গেল, লোকে তাদের গরু বছরগুলোকে মেরে খেলো, তারপর পোষা কুকুর বিড়াল, তারপর রাস্তার কুকুর বিড়াল। শেষে লোকজন রোজ নদী থেকে ব্যাঙ ধরে ধরে খেতে লাগলো। কিন্তু এর মধ্যে আমাদের দুর্ভোগ শেষ হলো না। লোকাল কমিউনিস্টদের ধারণা ছিল বাবা সোনার ক্রসটা কোথায় লুকিয়ে রেখেছে সে হদিশ আমরা জানি। ওরা ওরা এবার আমার মাকে তুলে নিয়ে গেল। দুদিন পরেও যখন মা ফিরল না, তখন আমি আন্তনিওকে নিয়ে পালিয়ে গেলাম পাশের গ্রামে, আমার দিদিমার বাড়িতে। পাশের গ্রামে যদি তোমার দিদিমার বাড়ি, তাহলে সেখানে তো আরো আগেই যেতে পারতে। তোমার বাবা মারা যাওয়ার পরে পারতাম, কিন্তু আমার মা আবার দিদাকে খুব একটা পছন্দ করতো না। তার অবশ্য একটা কারণ ছিল, দিদা ছিল মায়ের সৎমা। বলতে গেলে ছোট থেকেই মায়ের সঙ্গে খুব একটা বনিমানা ছিল না দিদার। দাদু মারা যাওয়ার পর মা প্রায় যেতই না সে বাড়ি। আর আমারও বোধহয় যাওয়াটা ভুলই হয়েছিল। কিন্তু এছাড়া তখন আমার কাছে কোনো উপায় ছিল না। আমাদের গ্রামে তখন মানুষ খাওয়া শুরু হয়ে গিয়েছিল। ইভান ভীষণ স্বাভাবিকভাবে বলল কথাটা। আমি চমকে উঠলাম। কি বলছো? সেই অবস্থার কথা তুমি ভাবতেও পারবে না। এখানে ওখানে লাশ পড়ে আছে, তার কিছু কিছু আত খাওয়া, মাছি ভন ভন করছে, পাখিতে ঠোকরাচ্ছে। সবচেয়ে করুণ অবস্থা হলো বাচ্চাদের। ওরা সহজ শিকার, অনায়াসেই ধরা যায়। ওরা তো গায়ের জোরে পারে না। বাচ্চারা খাবারের খোঁজে বাড়ির বাইরে গেলে আর ফিরত না। আমাদের 4টে বাড়ি পরে একটা লোক থাকতো, অ্যালেক্সি। এ ছিল পাড় মাতাল, ছোটখাটো দুষ্কর্ম করত। একদিন পাড়ায় খুব শোরগোল। শুনলাম অ্যালেক্সি নাকি নিজের 5 বছরের ছেলেকে মেরে। ইভান আগুনে কটা কাঠে ছুঁড়ে দিল। সেই দিনই ঠিক করলাম পালাতে হবে। লোকজন নিজের বাচ্চাকেও ছাড়ছে না, আমাদের রেয়াত করবে কেন? বাবা নেই, মাও ফিরবে কিনা আমি নিশ্চিত নই। আমার বয়স তখন 16, বোনের 14। আমি খাবার খুঁজতে বেরোলে বোনকে বাড়িতে একলা রেখে যাই কি করে? চিন্তা হয়তো।
দিদিমার কাছে যাওয়া অনেকটা সে কারণে উনকে দেখার একটা লোক তো থাকবে। রাস্তায় নামে একটু ভয় ভয় লাগছিল। আমি আর আন্তনিয়া দুজনে হাতে দুটো লাঠি রেখেছিলাম। আমার কোমরে গোজা রয়েছে রান্নাঘরের ছুরিটা। লাঠিতে কাজ না হলে তখন ওটা প্রয়োজন পড়বে, কিন্তু রাস্তায় তেমন কিছু হলো না। শস্য ক্ষেতের আড়াল দিয়ে লুকিয়ে হেঁটে আমরা এক বেলার মধ্যেই পাশের গ্রামে পৌঁছে গেলাম। দিদিমার পাড়া আরো শুনশান। ভয় হচ্ছিল, দিদিমা বেঁচে আছেন তো নাকি তাকেও কেউ, কিন্তু না, সেখানে পৌঁছে দেখলাম তিনি বেশ বহাল তবিয়তেই আছেন। আমাদের দুজনকে দেখে খুশি হলেন না বিরক্ত সেটা ঠিক বোঝা গেল না। যাই হোক, আমরা সেখানে থাকতে শুরু করলাম। সামান্য শস্য লুকোনো ছিল সে বাড়িতে, আর ছিল কিছুটা টাটকা মাংস। হ্যাঁ, আমার মনে যে প্রশ্ন জাগলো না তা নয়, বাড়িতে পোষা জানোয়ার নেই, মাংস এলো কোত্থেকে? সবচেয়ে বড় কথা, বাড়ির শস্য এখনো শেষ হয়নি কেন? সেটাই তো সবার আগে শেষ হওয়ার কথা। শেষমেশ খিদের তলায় সব প্রশ্ন চাপা পড়ে গেল। বহুদিন পরে আমরা হাত পেটা হলো খেতে পেলাম। খেতে বসে একটা ব্যাপার খেয়াল করলাম, এমন মাংস আমি কখনো খাইনি। এটা আমার পরিচিত কোনো জানোয়ারের মাংস নয়। তার মানে ওটা কি? প্রশ্নটা শেষ করতেও আমার গা গুলিয়ে উঠল। শাসেঙ্কা দিন কয়েক এভাবেই কাটলো। তারপর হঠাৎ একদিন সন্ধ্যের ঠিক মুখে মুখে আমি একটা বিশাল চেহারার কালো রঙের রোমশ জন্তুকে ঘুরে বেড়াতে দেখলাম আমাদের বাড়ির চারপাশে। জন্তুটা ঠিক 4 পায়ে নয়, আবার 2 পায়েও নয়, মাঝে মাঝে 2 পায়ে হাঁটার চেষ্টা করছে, কখনো 4 পায়ে ভর দিচ্ছে। আমি প্রথমে কিচ্ছু বলিনি কাকে বলতাম, কিন্তু তার 3 পরে আন্তনিয়া দেখলো সেই জন্তুটাকে, আর দেখেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। দিদা সেই শুনে বললেন, তোরা বোবাক দেখেছিস? বোবাক। ইভান কথা থামিয়ে জঙ্গলটাকে আর একবার দেখলো। আমি জিজ্ঞেস করলাম, বোবাকটা আবার কি? ইভান জঙ্গল থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, বোবাক বোবাক একটা অপদেবতা। স্লাভিক দেশগুলোয় কেউ কেউ বিশ্বাস করে বোবাকের গল্পে। আমার সেই দিদিমাও ছিলেন কোনো এক স্লাভিক দেশের মানুষ। দিদিমা বললেন, বোবাক মানুষের মাংস ভালোবাসে। যেখানে খিদে পেটে মানুষের মাংস খাওয়া হয় সেখানে বোবাক শরীর ধারণ করে ঘুরে ঘুরে মানুষের মাংস খাওয়ার সুযোগ খোঁজে। প্রথমে সে 4 পায়ে জন্তু, তারপর ধীরে ধীরে 2 পায়ে দাঁড়াতে শেখে। যেদিনই সে 2 পায়ে ভর দিতে শিখে যায়, অমনি সে কোনো মানুষের উপর ভর করে। তখন সে মানুষ নিজেই বোবাক হয়ে যায়। সে আর তখন মানুষের মাংস ছাড়া কিছুই খায় না। দিদিমা হাসতে শুরু করলেন, বললেন, বোবাক তোদের দেখা দিয়েছে, তার মানে তোদের মুখে মানুষের মাংসের স্বাদ ধরেছে। আমারই মতো আমিও বোবাক দেখছি কদিন ধরে। তখন 4 পায়ে হাঁটতো, তোরা এসেছিস,
তারপর থেকেই 2 পায়ে ভর দিয়ে হাঁটার চেষ্টা করছে। তখনই বুঝেছি। যাই হোক, আয় আয় আমার সঙ্গে। সব বলার পর দিদিমা আমাকে নিয়ে গেলেন দাদুর যন্ত্রপাতির ঘরে। আমার দাদু শিকার করতে শুনেছিলাম, সেদিন জানলাম কিভাবে শিকার করত। দাদু আসলে ফাঁদ পেতে জানোয়ার ধরত। বড় বড় দাঁতওয়ালা বেশ কয়েকটা ফাঁদ রয়েছে সে ঘরে। দিদিমা সেগুলো দেখে বলল, গায়ে জোরে কুলোতো না, তাই বড় ফাঁদগুলো কখনো পাততে পারিনি। ছোট ফাঁদ পাতি। একটু বড় মানুষ হলেই সেই ফাঁদ খুলে ফেলে পালিয়ে যায়। তোর বয়স অল্প, গায়ে জোর আছে। দেখ তো, দেখ দেখ বড় ফাঁদটা খুলতে পারিস কিনা দেখ। তুমি পেতেছিলে ফাঁদ? পেতেছিলাম, আর কোনো উপায় ছিল না। ফাঁদগুলো পাততাম বাড়ির পেছনে একটা জলার ধারে। জলার আশেপাশে অনেক ছোটখাটো জন্তু জানোয়ার ছিল, মাছ, ব্যাঙ। অনেকে সেসবের খোঁজে আসতো, এসে নিজেরাই ফাঁদে পড়ত। বড় জানোয়ারের জন্য যেসব ফাঁদ, সেগুলো একবার পা কামড়ে ধরলে খুব শক্তিমান মানুষের সহজে ছাড়াতে পারত না। তখন তাদের মাথায় হাতুড়ি মেরে থেতো করে দিয়ে আমি এক মুঠো বরফ খামচে ধরলাম। এভাবে বেশ কিছুদিন চলল। এর মধ্যে সেই লোমশ কালো জন্তুটাকে আরো কয়েকবার দেখেছি। সে এখন একটু ঝুঁকে 2 পায়ে হাঁটছে। দিদিমা বলেছিলেন বোবা খুবই অশুভ, যে একবার বোবাক থেকে ফেলেছে তার জীবনে কখনো শান্তি আসবে না। অপঘাতে তার মৃত্যু হবে। আর যদি একবার বোবাক তার শরীর দখল করে ফেলে, তখন তখন কি হবে সেটা অবশ্য দিদিমা জানতেন না। বোবাক পুরোপুরি শরীর দখল করে ফেলেছে এমন মানুষ দিদিমা কখনো দেখেননি, কিন্তু আমি দেখতে পেলাম কিছুদিন পরে। তুমি দেখতে পেলে মানে? কি দেখতে পেলে? গ্রামের লোকজন কমে গেল, বেশিরভাগই মরেছে। বাকিরা যাদের উপায় ছিল তারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে গেল। সেখানে অবস্থা কিঞ্চিত ভালো। আমাদের ফাঁদে শিকার পড়া বন্ধ হলো। শেষে এমন অবস্থা হলো যে দিন 5 সেরকম কোনো খাবারই নেই। এক রাতে চুপচাপ শুয়ে আছি, ভীষণ অবসন্ন লাগছে, অথচ ঘুম আসছে না। এমন সময় মনে হলো কে যেন ভারী পায়ে আমার দরজার বাইরে হেঁটে চলে বেড়াচ্ছে। আমি নিঃশব্দে বিছানা ছেড়ে নেমে দরজার ফাঁকে চোখ রাখলাম। খোলা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলোয় দেখলাম সেই জন্তুটা ঘরে ঢুকে এসেছে। এখন আমার ঘরের দরজার ঠিক বাইরে। সে হাঁটছে 2 পায়ে, সামনের দিকে সামান্য ঝুঁকে। জন্তুটা এই দরজা ও দরজা করলো কিছুক্ষণ, তারপর আন্তনিয়ার ঘরের কপাট ঠেলে ভেতরে ঢুকে পড়ল। বাড়ি ছাড়ার সময় যে ছুরিটা নিয়ে বেরিয়েছিলাম সেটা সর্বক্ষণ আমার সঙ্গে থাকতো। এমনকি রাতেও সেটা বালিশের তলায় নিয়ে শুতাম। আমি কোনো মতে হাতড়ে হাতড়ে সেটাকে তুলে নিয়ে উত্তরশ্বাসে ছুটলাম আন্তনিয়ার ঘরের দিকে। সেখান থেকে তখন ছটপটের শব্দ আসছে। আমি দরজা খুলে ঝাঁপিয়ে পড়লাম জন্তুটার উপর, তারপর কোপাতে শুরু করলাম। ইভান নিভে আসা আগুনটায় এক খাবলা বরফ ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো। এবার দেখতে পেলাম লেভকে। খাতা নিয়ে বরফ ভেঙে উঠে আসছে আমাদের দিকে। ইভান কাঠের পায়েল তৈরি করতে করতে বলল, আমি এখান থেকে পালাবো শশিঙ্কা, আমাকে পালাতে হবে।
অনেক হিসেব বাকি আছে, আর পালাবার জন্যে আমার লেভকে দরকার। অসম্ভব। তুমি এই জায়গাটা কখনো দেখেছো ভালো করে? কত দূর পর্যন্ত সাদা বরফের মধ্যে তোমাদের দেখা যাবে ভাবো তো। ওরা খুব নিশ্চিন্তে নিশানা লাগাবে তোমাদের পিঠে, তারপর গুলি করবে। এটা তো তুমি ভালো কথা বললে। মেরে ফেললে তো সব ঝামেলা চুকেই গেল। এরা সেটা করবে না। স্ট্যালিন শ্রমিক চায়, জ্যান্ত শ্রমিক। পালাতে গিয়ে ধরা পড়লে ওরা আমাকে সবচেয়ে ভয়ানক ক্রিমিনালদের সঙ্গে এক সেলে ঢুকিয়ে রাখবে, দিনের পর দিন রেপ করাবে, আমার এমন অবস্থা করবে যাতে আমি দ্বিতীয়বার পালাবার নাম করতে ভয় পাই। ওই সেল থেকে যখন আমি বেরিয়ে আসবো তখন আমার পাছায় দুটো চোখ আঁকা থাকবে। তখন বাকি ক্যাম্পটাকে স্বর্গ বলে মনে হবে আমার। ফ্রস্ট বাইটে আঙুল পচে যাবে, নাক মুখের চামড়া শুকিয়ে কালো হয়ে যাবে, তবু আমি কলিমারা হাড় কাঁপানো ঠান্ডায় আমার চামড়া সর্বস্ব শরীরটাকে বয়ে বয়ে খুনতে নিয়ে যাব। কাট কাটতে আসবো, কিন্তু এই গোলাগ ছেড়ে পালাবার নাম করব না। লেভ কাঠ মেপে আমাদের ক্লিয়ারেন্স নোট ধরিয়ে দিল। তারপর ইভানকে আলাদা করে নিয়ে গিয়ে কি সব আলোচনা করল। ফিরতি পথে ইভান আমাকে কুড়ুলের বাঁট দিয়ে খোঁচা মেরে বলল, তোমার ব্যাপার কি বলো তো? আজকাল কমান্ডারের বাড়ি যাওয়ার বড্ড তাড়া থাকে তোমার। তাড়া কেন? তাড়া থাকবে কেন? তাড়া ফাড়া নেই। সারাদিন গাছ কেটে কার আর বরফ ভর্তি বস্তা বইতে ভালো লাগে বলো? না, কিছু তো একটা ব্যাপার আছে। তুমি আমার গল্পের শেষটা জানতে চাইলে না, আমি কিভাবে গুলাগে এলাম সেটাও জানতে চাইলে না, এমনকি লেভের সঙ্গে আমার কি চুক্তি হয়েছে সে বিষয়ে এই মুহূর্তে তোমার কোনো আগ্রহই নেই। আমি কি ঠিক বলেছি? ঠিক যে বলছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা ইভানকে বুঝতে দেওয়া চলে না। আমি দাঁড়িয়ে পড়ে বললাম, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলো সেদিন কি হয়েছিল? সন্ধে নামছে। তুমান্নি উপত্যকায় অন্ধকারের শামিয়ানা খাটাচ্ছে প্রকৃতি। ইভান একবার ঘাড় ঘুরিয়ে চারপাশের পাহাড় জঙ্গল ভালো করে দেখে নিয়ে বলল, সন্ধ্যের পর আমার বুবক নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, তবে লেভের ব্যাপারটা বলতে পারি। যদি তুমি কথা দাও সেটা 5 কান করবে না তো? করবো না। আচ্ছা না, কথা দিচ্ছি করবো না। ইভান হাতের কুড়ুলটা নাচাতে নাচাতে বলল, যদি কাউকে বলো, মনে রেখো, যদি কোনোভাবে তোমার জন্য আমার পালানো বানচাল হয়েছে, এই কুড়ুল আমি তোমার খুলির মধ্যে গেঁথে দেব। ইভান আর আমি এতদিন একসঙ্গে কাট কাটছি, খুব একটা কথা না হলেও নিজেদের মধ্যে সিগারেট দেওয়া নেওয়া হয় মাঝে মাঝে। কেউ কোটের পকেটে করে সকালে রুটি লুকিয়ে নিয়ে এলে ভাগ করে খাওয়াও হয়েছে কখনো। অথচ কি সহজে ইভান আমার মাথায় কুড়ুল গাঁথার কথা বলে দিল। ওর মুখ এখন ভাবলেশীন নয়, বরং বেশ হাসি হাসি, যেন কারো মাথায় কুড়ুল গেঁথে দেওয়াটা বেশ মজার একটা ব্যাপার। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কাউকে বলবো না, বললাম তো। ইভান আমাকে ভালোভাবে একবার দেখে নিয়ে বলল, এখান থেকে মাগাদান শহর প্রায় 520 কিলোমিটার দক্ষিণে। এই বরফে পাহাড়ি পথে তুষার ঝড়ের মধ্যে
এতটা পথ যেতে ঠিক কতটা সময় লাগতে পারে সে বিষয়ে কারো কোনো ধারণা নেই। ধরে নেওয়া হচ্ছে দিন 10-15 লাগতে পারে। তাই আমাদের খাবার দরকার। লেভ কিচেনে থাকাকালীন শুকনো খাবার অনেকটাই সরিয়েছে, কিন্তু ক্যাম্প থেকে পালানো সহজ হবে না। বরফে অনেক দূর থেকে আমাদের দেখা যাবে, তাই আমরা পালাবো অন্ধকার হলে, কোনো তুষার ঝড়ের সময়। সেক্ষেত্রে আমাদের পায়ের ছাপ ঢেকে যাবে, পিছু নেওয়া কঠিন হবে। আরো ভালো হবে যদি ক্যাম্পে অফিসারদের কিছুদিনের জন্য ব্যস্ত করে দেওয়া যায়। ব্যস্ত করে দেওয়া যায় মানে? কিভাবে ব্যস্ত করবে? তুমি তো জানো আমি ঘোড়া স্লেজে করে ওয়্যার হাউস থেকে ডায়নামাইট নিয়ে যাই। সঙ্গে একজন গার্ড থাকে বটে, তবে সে বেটা খুব শীত কাতুরে, সারাক্ষণ শীতে কুঁকড়ে থাকে, আমার দিকে অত নজর রাখে না। আমি অল্প অল্প করে এই কদিনে কয়েকটা বিস্ফোরকের স্টিক সরিয়েছে স্টেজ থেকে, কেউ সন্দেহ করেনি। সেগুলো কোথায় লুকিয়ে রেখেছি তা আমি তোমায় বলবো না, লেভ কেউ বলিনি। পালাবার আগে আমি ক্যাম্পের কোনো একটা তাঁবুতে বিস্ফোরণ ঘটাবো। কি বলছো ইভান, পাগল হয়ে গেছো? আমি ওর কোট খামচে ধরলাম। কতজন মারা যাবে জানো? ইভান এক ঝটকায় আমার হাত সরিয়ে দিয়ে বলল, ছাড় তো, ওরা এমনিতেও মরবে। দুদিন পরে মরতো, তার বদলে আমি ওদের কদিন আগে মারব। প্রতি মাসে কতগুলো লোক সুইসাইড করে এখানে তুমি জানো না? বিশ্বাস করো, ক্যাম্পে এমন অনেক লোক আছে যারা এই কুলাগের জীবন থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সুইসাইড করে উঠতে পারছে না, সাহসে কুলোচ্ছে না। আমি ওদের কাজ সহজ করে দেব। কিন্তু তাতে তোমার কি লাভটা হবে? ক্যাম্পে একটা হুলস্থুল পড়ে যাবে। বিস্ফোরণে কে মরেছে আর কে মরেনি সে হিসেব করা খুব একটা সহজ নয়। সুতরাং সেই সুযোগে কে পালিয়েছে সেটাও বুঝে ওটা শক্ত হবে। ততদিনে যদি আমরা মাগাদান পৌঁছে যেতে পারি। আমার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে ইভান হো হো করে হেসে উঠল। আরে আরে চিন্তা নেই, চিন্তা নেই। তোমার তাবু ওড়াবো না আমি। তুমি বাঁচতে চাও তো বেশ, বাঁচো, কুত্তার মতো বেঁচে থাকো। আর যেদিন যেদিন মরে যাবে মনে রেখো, তোমার মাংস সবাই খুব আনন্দ করে খাবে। হাসতে হাসতেই ইভান কোরুল হাতে নিয়ে ক্যাম্পের দিকে এগিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম বরফের মধ্যে। ইভানের মাথায় চিরকালই একটু ছিট আছে, সর্বক্ষণ কল্পনার জগতে বাস করে। বোবাক টোবাক সব ফালতু কথা। দিদিমাই রাত্রিবেলায় ঘরে ঢুকে আমার গলা টিপে ধরেছিলেন। ইভান কি করে সেটা টের পেয়ে গিয়েছিল ভগবানই জানে। তবে ওই দিন দিদিমাকে ও মেরে না ফেললে আমি হয়তো মরে যেতাম। আন্তোনিয়া চাপা গলায় বলল। আমি অবাক হয়ে বললাম, তুমি বোবাক দেখোনি? বড় বড় লোমওয়ালা কালো জন্তু মাঝে মাঝে 2 পায়ে ভর দিয়ে হাঁটে, কখনো আবার 4 পায়ে। দেখেছিলাম একটা জন্তু, তবে সেটা কুকুর টুকুর কিছু হবে, সাইজে একটু বড়। খুব ভয় পেয়েছিলাম সেদিন। তখন আমি সবকিছুকেই ভয় পেতাম, আরশোলা দেখলেও ভয় পেতাম। আর এখন দেখো, মরার ভয়ও চলে গেছে। আমি এগিয়ে গিয়ে আন্তোনিয়ার হাতে হাত রাখলাম। আন্তোনিয়া ঝট করে আমার হাতটা সরিয়ে দিয়ে
আমাকে একটা হালকা ধাক্কা মারল। বলেছি না আমাকে ছোবে না। আমার খুব খারাপ লাগলো। মাঝে মাঝে মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে, কিন্তু বেশি দূর এগোতে দেয় না, ছুঁতে তো দেয় না একেবারেই। তবে আমরা অনেক কথা বলি, মানে বরফ দিতে এসে যতটুকু কথা বলা যায় আর কি। এখন অবশ্য আর একটা কাজ যোগ হয়েছে, আগুনের জন্য কাঠ চেলা করা। তাই কমান্ডারের তাঁবুতে থাকার সময়টাও বেড়েছে আমার। আন্তোনিয়ার সঙ্গে প্রথম যেদিন কথা হলো সেই দিনটা এখনো মনে পড়ে। নদী থেকে বরফ নিয়ে ফিরে বরফের বাক্সে বস্তা খালি করছি। মেয়েটা পিছনে ফিরে কাঠ একজোট করছে। হঠাৎ চোখে পড়ল মেয়েটার পিঠে একটা বড় পোড়া দাগ। ফর্সা পিঠে অত বড় দাগটা কি ভয়ানক দেখাচ্ছে। আমার হাতের বস্তাটা কেঁপে গেল। কিছু বরফ ঝুরঝুর করে ছড়িয়ে পড়ল বস্তার বাইরে। সেই দেখে মেয়েটা ধমকে উঠল। ঠিক করে কাজ করো, আমায় দেখো না। কমান্ডাররা জানতে পারলে না গুলি করে মারবে, তখন মেয়ে দেখা বেরিয়ে যাবে। আমি বস্তা সামলে নিয়ে বললাম, পিঠে ওটা সিগারেটের ছাঁকা। আমার প্রশ্ন শুনে মেয়েটা থমকে গেল। আমি খালি বস্তাটা ফেরত দিতে দিতে বললাম, ইন্টারোগেশনের সময় আমার ইনভেস্টিগেটর অনেকবার আমার চামড়ায় সিগারেট নিভিয়েছে। এটা নতুন কিছু নয় আমার কাছে। তোমার ইন্টারোগেশন কি এখনো চলছে? এইগুলাকে এসব? মেয়েটা আমার কথার খোঁচা ধরতে পারল। তার মানে খুব বোকা নয়। তীক্ষ্ণ গলায় বলল, আমার ইন্টারোগেশন রোজই চলে। কমান্ডার ফিরলেই শুরু হবে। আরও আছে, দেখবে নাকি? মেয়েটা জামার দড়ি আলগা করে পিঠ থেকে বেশ কিছুটা নামিয়ে দিল। পিঠে আরো দু একটা পুরনো পোড়ার দাগ। আমার শরীরে সিগারেট না ছোঁয়ালে কমান্ডারের শরীর জাগে না। আমার সেই পিঠটা যে ছুঁয়ে দেখার ইচ্ছে হয়নি তা নয়, কিন্তু মেয়েটা ঝট করে জামা তুলে নিল কাঁধের উপর। বলল, এখানে আর হাঁদার মতো দাঁড়িয়ে থেকো না, যাও, না হলে গার্ড ড্রাইভার মারতে মারতে বের করে দেবে। যাও। এইভাবে রোজ দিন একটু একটু করে কথা বলতে বলতে জানতে পেরেছিলাম মেয়েটার নাম আন্তোনিয়া। ওর বাবা ছিলেন ইউক্রেনের একটা চার্চের পাদ্রী। ওর দাদার নাম ইভান। আমি চমকে গিয়ে বলেছিলাম, ইভান? ইভান বলে একজন আমার সঙ্গে কাজ করে? কপালে একটা লম্বা কাটার দাগ আছে কি? কোনো কাটার দাগ তো ছিল না। আন্তোনিয়া গম্ভীর হয়ে গিয়েছিল। বলেছিল, সেটা বোধহয় ইন্টারোগেশনের সময় হয়েছিল। তোমাদের ইন্টারোগেশন একসঙ্গে হয়েছিল? না, আমায় কোনো প্রশ্ন করা হয়নি। আমাকে 4 জনে মিলে রেপ করেছিল। ওরা যখন আমার কাপড় খুলছিল তখন ইভান ওদের একজনের পেটে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তখনই একজন খুব জোরে একটা রুলার দিয়ে ওর মাথায় বাড়ি মারল। উফ, কি রক্ত! আন্তোনিয়া চোখ বুজে ফেলল। একটু চুপ করে থাকার পর বলল, আচ্ছা, তোমার বন্ধু কি ইউক্রেনের লোক? সে আমার বন্ধু নয়, আমরা খালি একসঙ্গে কাজ করি। প্রায় কথাই বলি না আমরা। ও কোথাকার লোক, কিভাবে গুলাগে এসেছে সেসব কিছুই আমি জানি না। তবে জিজ্ঞেস করে দেখতে পারি। না না, ওসব কিছু জিজ্ঞেস করতে হবে না। ও যদি সত্যি আমার দাদা ইভান হয়, তাও আমি চাই না ও জানুক আমি এখানে আছি। সে কি? কেন? আন্তোনিয়া গম্ভীরভাবে বলল,
কারণ আছে, সব আমি তোমাকে ভেঙে বলতে পারবো না। তুমি এখন যাও। এরপর সেদিন আমাকে একরকম তাড়িয়েই দিয়েছিল সে। আজও মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম, হঠাৎ কি মনে হলো ঘাড় ঘুরিয়ে বললাম, তোমার দাদাই ক্যাম্প থেকে পালাবে ঠিক করেছে। একটা ক্রিমিনালের সঙ্গে জোটও বেঁধেছে, খুব সম্ভবত তোমাকে খুঁজবে বলেই পালাচ্ছে। আমাকে বারণ করেছে এ কথা কাউকে বলতে, নইলে কুড়ুল দিয়ে আমার মাথা ফাঁক করে দেবে বলেছে। এখান থেকে পালানো কি সম্ভব? আর পালিয়ে কোথায় যাবে ও? মাগাদান? সে তো অনেক দূর। আমি তোমার কথা বলবো ওকে? আন্তোনিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হলো। বলল, ও যদি পালাতে পারে, সত্যিই পালাতে পারে, তাহলে ওকে তো একটা কথা বলা উচিত। কোন কথা? বলশেবিকরা মনে করতো গ্রামের গির্জা ছেড়ে আসবার সময় বাবা সোনার ক্রসটা নিয়ে এসেছে, আর সেই জন্যেই ওরা শেষ দিন পর্যন্ত আমাদের পিছু ছাড়েনি। বাবা মাকে মারল, আর আমরা যখন দিদিমার বাড়িতে পালিয়ে যাই বা সেই বাড়ি ছেড়ে শহরে আসি, তখন কিছুদিন ওরা আমাদের খোঁজ পায়নি। ইভান একটা কারখানায় কাজ নিয়েছিল। 2 বছর আমরা নিশ্চিন্তেই ছিলাম সেখানে। তারপর একদিন কিভাবে যেন জানাজানি হয়ে গেল আমাদের আসল পরিচয়। পরদিনই বলশেবিকরা আমাদের তুলে নিয়ে গেল। প্রথমে ইভানকে। ইভান কিছুই বলতে পারল না। তারপর ওরা আমাকে তুলে নিয়ে গেল। আমাকে কোনো প্রশ্ন করা হয়নি, শুধুই রেপ করা হলো। অথচ মজার ব্যাপার কি জানো? বাবা ছাড়া কেবল আমিই জানতাম ওই ক্রসটা কোথায় আছে। ইভান গাছে উঠতে পারতো না, গাছে উঠতে পারতাম আমি। বাবা আর আমি মিলে নদীর ধারে একটা বড় ওক গাছের মধ্যে সেটা লুকিয়ে রেখেছিলাম। 1 হাত লম্বা সোনার ক্রস, বেশ ভারী। বুঝতেই পারছো কত দাম হতে পারে। কালো কাপড় মুড়ে ক্রসটা গাছের কোটরে পুড়ে এসেছিলাম আমি নিজে। বাবা গাছের নিচেই দাঁড়িয়েছিল। বাবাকে কথা দিয়েছিলাম কোনো অবস্থাতেই আমি সেটার কথা কাউকে জানাবো না। কিন্তু ইভান যদি সত্যি পালাতে পারে এখান থেকে, যদি সত্যি ইউক্রেনে পৌঁছতে পারে আমাদের বাড়িতে, ওকে আমার জানিয়ে রাখা দরকার ক্রসটা কোথায় আছে। শুধু ইভান একা কেন? তুমি এখানে আছো জানলে ও কি তোমাকে ছাড়া যেতে চাইবে? তোমাকে নিয়েই যাবে। কথাটা বলতে বলতে আমার গলার কাছে কি যেন একটা আটকে এলো। আন্তোনিয়া নিষ্প্রাণ গলায় বলল, আমি তো পালাতে চাই না, এই ভালো আছি আমি। বাইরে তুষার ঝড় শুরু হয়েছে। আমি কোটটা ভালো করে টেনে টুনে নিজেকে ঢেকে নিয়ে তাঁবুর দিকে হাঁটতে শুরু করলাম। বাকি তাঁবুগুলোর দিকে চোখ পড়তেই ভেতরে ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কয়েকদিনের মধ্যে কোনো একটা বা দুটো তাঁবু উড়িয়ে দেবে ইভান। আমারটাও যে উড়াবে না সে ব্যাপারেও আমি নিশ্চিত নই। আমার মাথায় কুড়ুল গাঁথবে বলার সময় যার চোখের পলক পড়েনি, আমার তাঁবুতে ডায়নামাইট স্টিক গুঁজে আগুন জ্বালাতে তার এমন কিছু সমস্যা হওয়ার কথা নয়। এমনকি কাল থেকে কাঠ কাটার সময়ও আমাকে একটু সাবধান থাকতে হবে। ইভান সম্ভবত মানসিকভাবে অসুস্থ। ওর অসুস্থ মন বোবাক নামের এক অপদেবতা তৈরি করেছে। তার একটা কালো লোমওয়ালা ভয়ানক চেহারাও কল্পনা করে নিয়েছে। কিন্তু মুশকিল হলো ও কল্পনা আর বাস্তবের মধ্যে গুলিয়ে ফেলে। এটাই আমার কাছে ভয়ের কারণ। কাল আবার ওর সঙ্গে কাট কাটতে হবে সারাদিন। ওর দিদিমার মতো যদি আমাকেও বোবাক ঠাউরে বসে তাহলে তো সর্বনাশ। বাঙ্কের কাছে পৌঁছে দেখি ইয়োক্লভ আগে থেকেই সেখানে ঘুমোচ্ছে। ওকে দেখেই আমার হাসি পেল।
ইয়োক্লভের কথা মতো সে ছিল ইভানের বাঙ্কমেট, আর ইভানের কথা মতো ইয়োক্লভ একটা মিথ্যুক, ও থাকতো ওর নিচের বাঙ্কে। আবার আন্তোনিয়ার কথা মতো ইভানের মানসিক সমস্যা আছে, কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে। ভালোই লোকজন সব জুটেছে আশেপাশে। আমি বাঙ্কে উঠলাম না, প্রথমে স্টোভের কাছে গিয়ে বসলাম। হাত পায়ে সাড় পাচ্ছি না, তাপ দরকার। এই স্টোভটাকে ঘিরে যারা বসে আছে তারা খনিতে কাজ করে। এদের পোশাকে, বুটে, হাতে, মুখে এখনো মাটি লেগে আছে। এরা নিজেদের মধ্যে কোনো কথা বলছে না, নির্জীবের মতো বসে আছে। এর মধ্যে দু একজনের চোখ বুজে এসছে। একজন ঢলতে ঢলতে বিপজ্জনকভাবে স্টোভের ওপর হুমড়ি খেয়ে পড়তে গিয়েও আবার মাঝপথে সামলে নিয়ে ফিরে গেল নিজের জায়গায়। কিছুক্ষণ পরে আমি উঠে নিজের বাঙ্কের দিকে এগোলাম। ইয়োক্লভ একইভাবে শুয়ে আছে। আমি বাঙ্কে উঠে বসতেই সে জোড়ানো গলায় বলল, আবার বসে কেন? শুয়ে পড়ো, বড় ঠান্ডা যে। আজ ইভানের সঙ্গে কথা হচ্ছিল, তোমার কথাও বললাম। তো কি বললো? প্রথমে তো তোমায় চিনতেই পারছিল না, পরে অনেক ভেবে চিনতে বললো তুমি নাকি ওর নিচের বাঙ্কে থাকতে। আর তুমি সেটা বিশ্বাস করলে? মোক্ষম প্রশ্ন বটে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, না, বিশ্বাস করিনি। আমি এখন আর কাউকেই বিশ্বাস করি না। এতক্ষণে একটা কথার মতো কথা বলেছ। বিশ্বাস কাউকে করতে নেই। এই বিশ্বাস করতে গিয়েই স্বয়ং স্যার দ্বিতীয় নিকোলাসের কি অবস্থা হয়েছিল মনে আছে? এইসব যতদূর জানি আমার জন্মের সময়কার কথা, তাই এই বিষয়ে আমি তেমন কিছুই জানি না। অক্টোবর বিপ্লবের কথা শুনেছিলাম, শুনতাম রাজতন্ত্র চলে গিয়ে রাশিয়ায় স্বর্ণযুগ শুরু হয়েছে। কিন্তু রাশিয়ায় এসে গত 5 বছরে সেই স্বর্ণযুগের স্বরূপ হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি এখনো পাচ্ছি। বাইরে ঝড়ের তোড় বাড়ছে। আলগা প্লাইয়ের তক্তাগুলোয় এক টানা শব্দ হয়ে চলেছে। তাঁবুর প্রায় সবাই এখন স্টোভ দুটোর চারপাশ ঘিরে রয়েছে। আমাদের বাঙ্ক পর্যন্ত আবছা আলো পৌঁছচ্ছে বটে, তবে সেই আলোয় আমি বা ইয়োক্লভ কেউই কারো মুখ দেখতে পাচ্ছি না। আমাদের নিঃশ্বাসের জমাট বাষ্পটুকু কেবল মিলিয়ে যাওয়ার আগে খানিক মরা আলো মেখে নিচ্ছে। ইয়োক্লভ কোটের ওপর নিজের কম্বলটাকে ভালো করে টেনে নিয়ে বলল, স্যার দ্বিতীয় নিকোলাস লোকটা বোধহয় খুব একটা খারাপ ছিলেন না, বুঝলে। 1917 সালে বিপ্লব শুরু হলে তিনি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে সপরিবারে তোবলস্ক বলে এক জায়গায় চলে যান। যা, স্বেচ্ছায় আবার কেউ সিংহাসন ছাড়ে নাকি? আমি যা জানি তাই বলছি। বিশ্বাস করতে না চাইলে করো না, তবে মাঝপথে থামিয়ে দিও না, খুব বিরক্ত লাগে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, বলো। রাজা চলে গেলেন কোথায় যেন একটা? তোবলস্ক। কি বলছিলাম? হ্যাঁ, রাশিয়ার দখল নিল প্রভিশনাল গভর্নমেন্ট। তারাই আবার নিজেদের বদলে নিয়ে তৈরি করলো রাশিয়ান রিপাবলিক। কিন্তু সে হতভাগারাও টিকতে পারল না। 1917 অক্টোবরই হলো বিপ্লব। রিপাবলিকের চেয়ারম্যান কেরেনস্কিকে ফুটিয়ে দিয়ে ক্ষমতা দখল করলো বোলশেভিকরা। স্যার বোধহয় অন্য দেশে পালিয়ে গেলেই ভালো করতেন, কিন্তু তার হয়তো কোথাও একটা বিশ্বাস ছিল যে পরবর্তী শাসকরা তার বা তার পরিবারের প্রতি খুব একটা নিষ্ঠুর হবেন না। ইয়োক্লভ ভেতরে ভেতরে বেশ উত্তেজিত হয়ে উঠেছে। একটু দম নিয়ে
সে আবার বলতে শুরু করলো, এই বিশ্বাসী কাল হলো। লেনিন ক্ষমতায় এসে রাজ পরিবারকে ইউরাল অঞ্চলের পার্টি কমিটির হাতে তুলে দিলেন। সেই দলের নেতা ছিলেন ইয়াকভ ইউরোভস্কি নামে এক উন্মাদ। তারা রাজ পরিবারকে ইয়েকাটেরিনবার্গ বলে এক জায়গায় নিয়ে গিয়ে একটা বাড়িতে বন্দি করে রাখল। 1918 সালের জুলাই মাসের মাঝামাঝি কোনো এক সময় ইয়াকভ ইউরোভস্কি হঠাৎ রাজবাড়ির সবাইকে রাত 2টো নাগাদ ঘুম থেকে জাগিয়ে তুললেন। রাজা, রাজার স্ত্রী, 4 মেয়ে ও এক ছেলে, সঙ্গে রাজবাড়ির ডক্টর, চেম্বারমেড, রাঁধুনি, খানসামা, মোট 11 জনের দল। তাদের নিয়ে যাওয়া হলো বাড়ির বেসমেন্টে। প্রথমে নিজের ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে রাজা, পেছন পেছন তার পরিবার। তাদের সেখানে এমনভাবে বসানো হলো যেন গ্রুপ ফটো তোলা হবে। আচমকা সেখানে হাজির হলো 12 জন বন্দুকধারীর একটা দল। আর কেউ কিছু বুঝে ওঠবার আগেই তারা গুলি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই জারের পুরো পরিবারে ফোঁড় হয়ে গেল। যারা সঙ্গে সঙ্গে মরে গেল তাদের তো কপাল ভালো। যারা গুলি খেয়ে পড়ে পড়ে কাতরাচ্ছিল তাদের বেয়নের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হলো। সব মিলিয়ে বোধহয় ওই মিনিট 20 লাগলো পুরো কাজটা সারতে। ইউক্লভ কথা বলছিল চাপা গলায়। ঠান্ডায় ওর গলা কেঁপে কেঁপে উঠছিল। আমি বললাম, থাক, আর শুনতে চাই না। আর শোনার নেই ও কিছু। এরপর ওই 11টা লাশ জিপের পেছনে গাদাগাদি করে ভরে নিয়ে ইউরোভস্কির দল কোথায় তাদেরকে পুঁতে রেখে দিয়ে এসেছে তা কেউ জানে না। তুমি বা এত কথা জানলে কি করে? এমন করে পুরো ঘটনাটা বললে যেন নিজের চোখে দেখেছ, নাকি এমন কেউ তোমাকে এসব কথা বলেছে যে নিজে ওখানে ছিল? ইউক্লভ ঠান্ডা শুয়ে নেবার জন্য সামনে পিছনে দুলছিল। আমার কথাটা শুনে স্থির হয়ে গেল। বলল, চলো এবার খেতে যেতে হবে, আর কথা নয়, এসো। তুমি নিজের ব্যাপারে কিছু বলো না কেন বলো তো? আমি তোমাকে অনেক কিছু বলেছি। দূর, আমি স্ট্যালিনকে নিয়ে যোগ শুনতে চাই না। ওই রাশিয়ান ক্রিমিনালের পুরুষাঙ্গে শামুকের উল্কি থাকলে তার কি মানে হয় তাও জানতে চাই না। এমনকি জারের ছোট ছোট শিশুদের কটা শোরের বাচ্চা মিলে কিভাবে গুলি করে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে তাও আমার জানার ইচ্ছে নেই। অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না। মনে হলো ইউক্লভ হাসছে। তোমার কি মনে হয় আমার জীবনটা রূপকথার গল্পের মতো, নাকি তুমি বিকৃত মনস্ক? টর্চারের গল্প শুনতে ভালো লাগে তোমার? তোমারই বা কি ধারণা আমার উপর টর্চার হয়নি? এনকেভিডি টর্চার না করে ইন্টারোগেশন করে? দেওয়ালের দিকে মুখ করে ঘন্টার পর ঘন্টা একভাবে দাঁড় করিয়ে রাখতো। পায়ের শিরা ফেটে আসতো আমার। হাঁটু ভেঙে বসে পড়লেই শুরু হতো মার, জন্তু জানোয়ারের মতো মার। তারপর ইনভেস্টিগেটর বদল হলো। নতুন ইনভেস্টিগেটর সরাসরি কষ্ট দিতে ভালোবাসত। সিগারেটের ছ্যাঁকা দিত আমায়। ওই সিগারেটের ছ্যাঁকা খেয়ে আর মার খেয়ে আমি অনেক কিছু স্বীকার করেছি। কখনো স্বীকার করেছি আমার মা হিটলারের সাথে শুতো, কখনো স্বীকার করেছি আমি ট্রটস্কির অবৈধ সন্তান। স্ট্যালিনকে মারার জন্য জার্মানি থেকে গোপনে দেশে এসেছি। সিগারেটের ছ্যাঁকা, দাঁড় করিয়ে রাখা আর মার, এই ব্যাস। ওই খোকা, টর্চার কাকে বলে সে জানতে তোমার এখনো ঢের দেরি। যদি কখনো পালাতে গিয়ে ধরা পড়ো। জানি ওরা আমাকে ক্রিমিনালদের সেলে পুরে দিয়ে রেপ করাবে। হ্যাঁ, এসব কথা তোমায় কে বললো? ইভান বলেছে। এরকম একটা লোককে ও খাট্টা না খেতে গেছিল।
লোকটার একদিকের পাছায় দুটো চোখের উল্কি এঁকে দিয়েছিল ক্রিমিনালরা। বাবা, অনেক উল্কির কথা শুনেছি, তবে এমন উল্কি তো বাপের জন্মে শুনিনি গো। পাছায় চোখ! এই ইভান ছেলেটা দেখছি শুধু মিথ্যুক নয়, একেবারে বদ্ধ পাগল। যাকে চলো, খাবার সময় হয়েছে। এসব উল্কি টুলকির কথা আবার পরে হবে। এখন তাপমাত্রা 0-40 ঘর নিচে। রান্নাঘরের ধোঁয়া খাবার ঘরে ঢুকেই নিমেষে বরফ হয়ে যাচ্ছে, তাই মেঝে অত্যন্ত পিছল। তারই মধ্যে সাবধানে আমরা কঙ্কালসার লোকগুলো লাইন দিয়ে খাবার নিতে শুরু করলাম। আজও মাংসের একটা বড় টুকরো পাওয়া গেল স্যুপের মধ্যে। আমার মন ভালো হয়ে গেল। 20 বছরের এই দীর্ঘ জীবনে পৃথিবীর কোনো খাবার আমার এত ভালো কখনো লাগেনি। এই মাংস খাওয়ার জন্য আমি সারা জীবন এই তুমান্নি উপত্যকার গুলাগ ক্যাম্পে থেকে যেতে পারি, সারা জীবন লার্চের বনে কুড়ুল চালাতে পারি। আমি যদি কখনো এখান থেকে ছাড়া পাই তাহলে আমি কোথায় যাব জানি না, কিন্তু যেখানেই থাকি সেখানে একটা পোল্ট্রি ফার্ম খুলব। সেই ফার্মে গরু বা শুয়োর নয়, থাকবে ঘোড়া। সেই রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। সাশেঙ্কা, দেখেছ গাছের গায়ে কেমন আঁচড়ের দাগ? আমি গিয়ে দেখি সত্যিই তাই। কোনো হিংস্র জন্তু যেন তার নখে ধার দিয়েছে গাছের গুড়ির আঁচড়ে আঁচড়ে। আশেপাশের বেশ কয়েকটা গাছে এমন দাগ হয়ে রয়েছে। আমি বললাম, এসব কি? বোবাক। বোবাক জানান দিয়ে গেছে সে আশেপাশেই আছে। সে আমার উপর নজর রাখছে, বা হয়তো হয়তো তোমার উপর। আমার উপর? আমার উপর সে নজর রাখবে কেন? কি আজে বাজে বকছো? ইভান এক দৃষ্টি আমায় দেখতে দেখতে বলল, আমি ঠিক ধরেছি। বোবাক আমাকে নয়, বোবাক তোমাকে চায়। তোমার মানুষের মাংস খেতে খুব ভালো লেগেছে, ঠিক আমার দিদিমার মতন। আরে ওটা ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস, মানুষের মাংস নয়। কেন বারবার এক কথা বলছো? তুমি তুমি অসুস্থ হয়ে গেছো ইভান, চিকিৎসা দরকার তোমার। ইভান 4 পা পিছিয়ে গিয়ে বলল, কই নিজের নামটা লেখো দেখি বরফে। লেখো, পারবে লিখতে? এই আবার কি অদ্ভুত প্রশ্ন। পারবো না কেন? যাও দেখি। বলে আমি কুড়ুলের কাঠের হাতলটা দিয়ে বরফের উপর বড় বড় করে রাশি এনে নিজের নাম লিখলাম। ইভান বলল, দেখো 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 কি বলেছিলাম আমি, দেখো। আমি অবাক হয়ে দেখলাম বরফের ওপর লেখা আছে বোবাক। আমি এবার ইংরেজিতে নিজের নাম লিখলাম, তারপর জার্মানি, ফ্রেঞ্চে, শেষে বাংলায়। পাগলের মতো আমি লিখেই যেতে থাকলাম নিজের নাম। তুমান্নির বরফ পাহাড়ে বিভিন্ন ভাষায় বারবার লেখা হতে থাকলো একটাই শব্দ, বোবাক। বোবাক, বোবাক, বোবাক। শুনছিলেন অর্ক পৈতণ্ডীর কাহিনী অস্থির সড়কের প্রথম পর্ব। আজকের পর্বে বিভিন্ন চরিত্রে যারা ছিলেন: ইভান দেবদত্ত রাহা, ইয়োক্লভ এসো গল্পকরি প্রাইম থেকে রিতম মুখার্জি, লেভ
কৌশিক ব্যানার্জি, আন্তোনিয়া, পূজা রায়, এছাড়াও গার্ডসদের চরিত্রে কৌস্তব ও এনামুল, এবং কথকের ভূমিকায় আমি তমাল। ভয়েস মিক্সিং করেছে পিয়ালি, সাউন্ড মিক্সিং আমার সঙ্গে ছিল সায়ন, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। আমাদের এই এপিসোড আপনাদের ভালো লাগলে কমেন্টস করে জানান আর শেয়ার করুন বেশি বেশি করে। গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরছি খুব শিগগিরই। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।